কলেজ চত্বরে আজ এক উৎসবমুখর পরিবেশ। পহেলা ফাল্গুনের আয়োজনকে ঘিরে চারপাশ হয়ে উঠেছে রঙিন ফুলের সৌরভে। রঙিন পোশাকে সেজে উঠেছে সবাই। মেয়েরা পরেছে বাহারি রঙের শাড়ি, কেউ গাঢ় লাল, কেউ নীল, কেউ বা সবুজ। তবে বেশিরভাগ মেয়েই গায়ে জড়িয়েছে কাঁচা হলদে রঙের শাড়ি, সাথে মিলিয়ে চুলে গুজেছে ফুলের মালা। ছেলেরাও কম যায় না, পরনে তাদের ঝলমলে পাঞ্জাবি। স্টেজের একপাশে আলো ঝলমলে পরিবেশে মঞ্চ মাতিয়ে তুলেছেন জনপ্রিয় এক গায়ক। তার সুরের জাদুতে সবাই মুগ্ধ। শ্রোতাদের ভিড়ের মাঝে মেয়েরা হাততালি দিয়ে সায় দিচ্ছে, কেউ কেউ মোবাইলে ভিডিও করছে। পুরো কলেজ চত্বর উৎসবের আমেজে মুখর। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ এক কোণ থেকে ভেসে এলো এক অপ্রত্যাশিত দৃশ্য। কলেজের মূল ভবনের পাশেই ছোট্ট এক খোলা জায়গায় এক ছেলেকে ধুমসে পেটাচ্ছে এক মেয়ে। দৃশ্যটা এতটাই আকস্মিক যে আশেপাশের কয়েকজন থমকে দাঁড়িয়েছে। ছেলেটি হাত তুলে নিজেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করছে। মেয়েটি নিঃসংকোচে পড়ে থাকা গাছের শুকনো ডাল দিয়ে তার পিঠে, হাতে, কাঁধে আঘাত করে যাচ্ছে অনবরত। রোদের তাপে উত্তপ্ত মেয়েটির ফর্সা মুখ রাগে লাল। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটির পোশাক কলেজের অন্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। পরনে কালো রঙের জিন্স, উপরে আকাশী রঙের টপস, কোমর ছোঁয়া সিল্কি চুলগুলো বাঁধা পনিটেইলে। চোখে দপদপ করছে রাগের আগুন। চারপাশে জমে ওঠা কৌতূহলী ভিড়কে তোয়াক্কা না করেই ছেলেটিকে পেটাতে ব্যস্ত সে। দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে আতঙ্কিত কণ্ঠে বারবার তাকে থামানোর চেষ্টা করছে। ইনায়াত, থামো বোন, ছেড়ে দে, মানুষজন দেখছে। অনেক হয়েছে, এবার থামো। কিন্তু ইনায়াত কর্ণপাত করল না। আরও একবার শুকনো লাঠিটা দিয়ে ছেলেটার হাতে সজোরে বাড়ি বসিয়ে দিয়ে ফুঁসে উঠল সে। ছেড়ে দেব? সাহস কিভাবে হলো কুত্তার বাচ্চার আমাকে টিজ করার? আমাকে নাকি নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগছে? আজ তোর নাইস এন্ড অ্যাট্রাকটিভ আমি ছুটাচ্ছি আমি। তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি অসহায়ের মতো দীর্ঘশ্বাস ফেলল। ইনায়াতকে সে ছোটবেলা থেকেই চেনে। এই মেয়ের রাগ যখন ওঠে তখন সেটা আগ্নেয়গিরির লাভার মতো ভয়ঙ্কর হয়ে যায়। তখন কেউ তাকে থামাতে পারে না। তবে শহরের উগ্র, স্বাধীনচেতা ইনায়াত যখন গ্রামে যায় তখন সে যেন এক ভিজে বেড়াল। বাবা, দাদির সামনে নিতান্তই এক সাধাসিধে, নরম ভদ্র তরুণী। দাঁড়িয়ে থাকা কেউ সাহস করছে না ইনায়াতকে থামানোর, যেন সবাই তার এমন আচরণে অভ্যস্ত। ছেলেটি হয়তো নতুন, তাই হয়তো জানত না ইনায়াতের সম্পর্কে। ভুল করে ফেলেছে আর এখন তার ফল ভোগ করছে। তবে সেই মুহূর্তেই আকস্মিক এক যুবক এসে ইনায়াতের হাত ধরে আটকাল। দৃঢ়, শক্তপোক্ত হাতে থামিয়ে দিল তার আঘাত। সাথে সাথেই রাগে ফুঁসে উঠল ইনায়াত। ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই যুবকটির শক্ত হাতের ধাক্কায় সে নিজেই খানিকটা পিছিয়ে গেল। পা হড়কে পড়তে পড়তে সামলে নিল নিজেকে। এবার ইনায়াত ভালো করে দেখল ছেলেটিকে। ব্লু শার্ট পরা এক যুবক। ব্লু শার্ট, হলদে ফর্সা গায়ের রং, গভীর চোখ, তীক্ষ্ণ চাহনি। যুবকটির হাতের ধাক্কায় যেন শুধু শরীর নয়, মনের গভীরেও ধাক্কা লাগল ইনায়াতের। বুকের ভেতর কেমন জানি একটা ধক করে উঠল। একটা মেয়ে হয়ে ছেলেদের মতো আচরণ করছো কেন? সমস্যা কি? মারছ কেন ওকে? ইনায়াত হতভম্ব। এই প্রথম কেউ তাকে এভাবে ধমক দিল, তাও চোখে চোখ রেখে। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। ঢোক গিলল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। যেন কণ্ঠনালীয় বিশ্বাসঘাতকতা করল তার সাথে। বৃষ্টি একপাশ থেকে ইনায়াতের মুখের দিকে তাকিয়ে নিজ থেকেই উত্তরে বলল, আসলে ভাইয়া, এই ছেলেটা আমাদের টিজ করেছে। যুবকটির কপালে ভাঁজ পড়ল। প্রথমে বৃষ্টির দিকে তাকাল, তারপর তার চোখ ধীরে ধীরে স্থির হল ইনায়াতের মুখে। গভীর, পর্যবেক্ষণমূলক দৃষ্টিতে কিঞ্চিত পরখ করে নিয়ে ফির বৃষ্টির দিকে চেয়ে বলল, তোমাকে, নাকি তোমার সাথের জনকে? বৃষ্টি এক মুহূর্ত থেমে ইনায়াতের দিকে ইশারা করল। ওকে করেছে। আগন্তুকটি এবার পুনরায় ইনায়াতকে এক দৃষ্টিতে দেখল। স্নিগ্ধ নয়, কৌতূহলী নয়, এক কঠিন দৃষ্টিতে, যা বুকের ভেতর কেমন একটা অস্বস্তি তৈরি করল ইনায়াতের। জানি না ছেলেটা তোমাদের কি বলেছে, তবে আজ কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সো এখানে শালীনতা বজায় রেখেই আসতে হয়। তোমাকে তো কিছু বলেনি, তোমার ফ্রেন্ডকে বলেছে। কেন বলেছে, সেটা একবার ভাবো। আই হোপ তোমরা বুঝতে পারছ। এরপর সেই আগন্তুক পরপর সেই ছেলেটির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আওড়াল, আর তোকেও বলছি, মেয়েরা মায়ের জাত। বাসায় মা বোন নিশ্চয়ই আছে। মা ছাড়া তো জন্ম নিসনি।
তো মেয়েদের কিছু বলার আগে নিজের মা বোনের কথা একবার স্মরণে এনে তারপর বলবি। মনে থাকবে। ছেলেটির মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, জি ভাই, ভুল হয়ে গেছে। এই রাকিব, ওরে নিয়ে যা। আগুনতুকের আদেশ পাওয়া মাত্রই একটি ছেলে এসে দৌড়িয়ে ধরল সেই ছেলেটিকে। সেখান থেকে নিয়ে গেল। সাথে সাথে চলে গেল সেই আগন্তুকও। ইনায়াত নিষ্পলকভাবে তাকিয়ে আছে সেদিকটায়। বুকের ভিতর দুরু দুরু করছে যেন। দীর্ঘ ১৯ বছরের জমিয়ে রাখা আবেগ অনুভূতি যেন আজুকচে বের হতে চাইছে ভিতর থেকে। জোর গলায় লোকটাকে বাধা দিয়ে বলতে চাইছে, আপনি প্লিজ যেন না। আর কিছুক্ষণ থাকেন। আর একটু বকুন না আমাকে। কিন্তু লোকটা শুনল না তার মনের না বলা আহাজারি। চলে গেল সেখান থেকে। ইনায়াত চেয়ে রইল নিষ্পলকভাবে লোকটার চলে যাওয়ার দিকে। রমজান মাসের শান্ত আবহ ঘিরে রেখেছে চারপাশ। শহরের ব্যস্ত মানুষগুলো ছুটছে গ্রামের পথে আপনজনদের সঙ্গে ঈদ কাটানোর জন্য। ভার্সিটি ছুটি দিয়েছে সপ্তাহখানেক আগেই। অথচ ইনায়াত এখনও রয়ে গেছে শহরে। নিজের রুমের বারান্দায় বসে সে। সেদিনের ঘটনার পর কেটে গেছে ১ মাস। এই ১ মাসে ইনায়াত পুরো বদলে গেছে। যে মেয়েটা হাসি ঠাট্টায় মাতিয়ে রাখত চারপাশ, আজ সে অনেকটাই নীরব, চুপচাপ, আনমনা, কোথাও যেন ব্যর্থ হয়ে গেছে। আর এই পরিবর্তন দেখে সবচেয়ে অবাক বৃষ্টি। সেদিন সেই আগন্তুককে একবার মাত্র দেখেছিল ইনায়াত। কিন্তু তারপর থেকেই অজানা এক মোহে আটকে গেছে যেন। মনে হচ্ছে সে তার জীবন থেকে একটা অংশ নিয়ে গেছে। পুরো ১ মাস ধরে খুঁজেছে লোকটাকে। ভার্সিটির প্রতিটি করিডোরে, ক্যাম্পাসের আনাচে কানাচে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও বাকি রাখেনি ইনায়াত। বড় আব্বু সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছে। ইভান ভাইয়াও অলরেডি অনেকবার খোঁজ নিয়েছে তোর। বড় আব্বু কিন্তু সেজান চাচ্চুকে পাঠিয়েছে আমাদের নিতে। যে কোনো সময় চলে আসবে চাচ্চু। বৃষ্টির কণ্ঠে ইনায়াতের ভাবনার জাল ছিঁড়ল। চকিত দৃষ্টিতে তাকালো বৃষ্টির দিকে ইনায়াত। গ্রামে যাওয়া তার পছন্দ নয়। জমিদার বাড়ির মেয়ে হওয়ার সুবাদে সেখানে একরকম বন্দি জীবন কাটাতে হয় তাকে। যেন সে কোনো মূল্যবান কিছু যাকে তালাবদ্ধ করে রাখতে হবে। যদিও যাওয়া উচিত ছিল আরও আগেই, কিন্তু সে সময় নিয়েছে। খুঁজেছে লোকটাকে, কিন্তু পায়নি। আর হয়তো কখনো পাবেও না। একটা দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ইনায়াত। আসছি আমি। যা তুই। রূপনগর। প্রকৃতির ছোঁয়ায় অনন্য, সৌন্দর্যে অতুলনীয় এক গ্রাম। সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পুরনো আমলের জমিদার বাড়িটি যেন নিজেই এক ইতিহাস। আজ রমজানের শেষ দিন। ঈদের প্রস্তুতিতে গোটা বাড়িতে সাজরব। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে চারপাশে। রান্নাঘরে বাহারি খাবারের আয়োজন। উঠোনজুড়ে গৃহস্থালীর লোকদের ব্যস্ততা সব মিলিয়ে জমিদার বাড়ির পরিবেশ অন্য রকম এক আনন্দে ভরে উঠেছে। কারণ আজ বাড়ি ফিরছে ইভান। জমিদার বাড়ির বড় ছেলে হান্নান তালুকদারের সন্তান ইভান আর ইনায়াত। হান্নান তালুকদারের আরও 2 ভাই রয়েছে। আরমান তালুকদার ও ছোট ভাই সেজান তালুকদার। আরমান তালুকদারের 2 ছেলে থাকলেও সবার বড় ইভান। আরমান তালুকদারের বড় ছেলে থাকে লন্ডন। ছোট ছেলে পড়ে 7ম শ্রেণীতে। সেজান তালুকদার বিয়ে করেছেন সবেই। ইভান ফোন করে জানিয়েছে এবার সে একা আসছে না, বরং সাথে আসবে তার শহরের এক বন্ধু। সেই খবরেই জমিদার বাড়ির কাজের লোকদের ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে গেছে। অতিথি আসবে। বিশেষ করে ইভানের অতিথি, তাই কোনো কমতি রাখা যাবে না আতিথেয়তায়। কিন্তু সবাই খুশি হলেও কেউ একজন এই খবর শুনে বিরক্ত। বাড়ির বয়োজ্যেষ্ঠ মিনু বেগম। এই জমিদার বাড়িতে কখনো বাইরের কাউকে আনা হয়নি। পরিবারের লোকেরা ছাড়া এখানে কেউ আসেনি অন্তত এতদিন পর্যন্ত। কিন্তু ইভান হঠাৎ এত কাছের বন্ধু পেল কিভাবে যে তাকে বাড়িতে নিয়ে আসার প্রয়োজন হয়ে গেল? মিনু বেগমের কপালে গভীর ভাঁজ। এতদিন তো শুনেওনি এই বন্ধুর কথা, অথচ তাকে সঙ্গে করে নিয়ে আসছে। চুপচাপ বারান্দায় বসে মিনু বেগম ঠান্ডা দৃষ্টিতে দেখছেন গোটা বাড়ির তৎপরতা। মনে মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে, এই ছেলেটি আবার কে? জমিদার বাড়ির বসার প্রাঙ্গণে আজ এক ভিন্ন আমেজ। সকাল থেকেই ব্যস্ততা চোখে পড়ার মতো। তবে আজ সবার দৃষ্টি ইভানের ওপর নয়, বরং তার সাথে আসা অপরিচিত যুবকের দিকে নিবন্ধ। পরনে কালো জিন্স, তার সঙ্গে মানানসই ব্ল্যাক ক্রিম রঙা শার্ট। হাতা ফোল্ড করে রাখা। ইভানের চেয়ে একটু লম্বা, সুঠাম গড়ন, প্রশস্ত বুক। এক ঝলক দেখলেই বোঝা যায় সে মাসেলদেহী, শক্তপোক্ত শরীরের অধিকারী। চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। চোখে মুখে তীক্ষ্ণ স্বাভাবিক দৃঢ়তা স্পষ্ট। গতকাল রাতে পৌঁছেছে তারা।
দেরি হয়ে যাওয়ায় তখন সবাই ঘুমিয়ে পড়েছিল। সকালের আলোয় সবাই একে একে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছেলেটিকে। পুরনো কাঠের সোফায় গা এলিয়ে বসে আছে ইভান। তার পাশে বসা সেই আগন্তুক। অন্যদিকে তাদের অপোজিটে বসে আছেন জমিদার বাড়ির কর্তা হান্নান তালুকদার। হাতে পত্রিকা, পাশে রাখা ছোটটি টেবিল, যেখানে একটু আগেই কাজের মেয়েটি এনে রেখে গেছে এক কাপ গরম আদা চা। চশমার ফ্রেমের নিচে দিয়ে একবার নিজ ছেলেকে আরেকবার ছেলের বন্ধুকে লক্ষ্য করলেন তিনি। অবশেষে পত্রিকা ভাঁজ করে নিখুঁতভাবে রাখলেন টেবিলের উপর। এরপর চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রশ্ন ছুড়লেন, তা তুমি নাকি ডাক্তার? কিসের ডাক্তার তুমি? নিচু গলায় স্পষ্ট উত্তর এলো, জি আঙ্কেল, হার্ট সার্জন। হান্নান তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এবার তিনি আরও গভীরভাবে তাকালেন ছেলেটির দিকে। ইভানের সাথে তোমার পরিচয় কিভাবে? আমি যতটুকু জানি, আমার ছেলে কাউকে বাড়িতে নিয়ে আসে না, তেমন পছন্দও করে না, যতই কাছের হোক না কেন। তোমাকে হঠাৎ নিয়ে এলো মানে তুমি নিশ্চয়ই বিশেষ কেউ। আহা বাবা, এসব কথা থাক না। হান্নান তালুকদার ছেলের কথায় কর্ণপাত করলেন না, বরং এবার আরও তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে তাকালেন সেই যুবকের দিকে। নাম কি তোমার? নির্ভীক। সেহরান নির্ভীক শেখ। নাম শোনামাত্রই এক মুহূর্তের জন্য চুপ করে গেলেন হান্নান তালুকদার। তার চোখে এক ধরনের অনুসন্ধিৎসা ফুটে উঠল, কণ্ঠস্বর গাঢ় হয়ে গেল আরও। শেখ, তথ্যমন্ত্রীর কিছু হও নাকি তুমি? শুনলাম শহরে বেশ নামডাক আছে তোমার। জি, নুরাজ শেখ আমার বাবা। সঙ্গে সঙ্গেই ভ্রু কুঁচকে গেল হান্নান তালুকদারের। অতঃপর ধীর কণ্ঠে বললেন, আমি যতটুকু জানি, ওনার তো একটাই ছেলে, আর সে নাকি উগ্র মেজাজি, বেপরোয়া। আহা বাবা, তুমি ভুল শুনেছ। নির্ভীক খুবই শান্ত স্নিগ্ধ, মার্জিত স্বভাবের ছেলে। কলেজ লাইফ থেকেই তো চিনি ওকে। রাজনীতি ওর ভালো লাগে না বলেই তো ডাক্তারি বেছে নিয়েছে। বাদ দাও তো ওসব। এই নির্ভীক আয়তো টেবিলে বসবি, নাস্তা করব। এই ইনায়াত, ইভান ভাইয়া আসছে, উঠো জলদি। আর কত ঘুমাবি? বৃষ্টির ডাকে বিরক্তির চোখে তাকালো ইনায়াত। ঘুম এখনও পুরোপুরি কাটেনি। গতকাল ইভানের আসার কথা থাকলেও আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে গেছে। অপেক্ষার প্রহর গুণে একটা সময় ঘুমিয়ে পড়েছে ইনায়াত, আর উঠেনি। তাকে উঠায় নিও কেউ। কাঁচা ঘুম ভাঙলে ইনায়াতের মাথায় যন্ত্রণা হয় ভীষণ। ইনায়াতের এই অভ্যাসের সাথে কমবেশি সবাই পরিচিত। ইভান শহরেই থাকে, ওখানেই বাবার ব্যবসা সামলায় সে। যদিও ইভান আর ইনায়াত একই শহরে থাকে, তবে দুজনের থাকার জায়গার মধ্যে অনেক দূরত্ব। আর ইভান কাজের প্রেসারে এতই ব্যস্ত থাকে যে বোনের সাথে দেখা করার পর্যাপ্ত সময় হয়ে ওঠে না। বাড়িতে গেলেই একত্রে হয় সবাই। গত 6 মাস যাবৎ ইনায়াত তার ভাইকে দেখে না, তাই ভাইয়ের আসার কথা শুনে অনেক খুশি সে। তার ভাই অবগত শহরের তার চালচলন সম্পর্কে, তবে কিছু বলেনি কাউকে। মা মরা একমাত্র আদরের বোন তার। ইনায়াতের যখন 9 বছর তখন তার মা মারা যান। তখন থেকেই ইনায়াতকে শহরে রেখে আসেন তার খালাম্নির বাসায়। ওখানেই থাকে ইনায়াত, সাথে থাকে বৃষ্টি। বৃষ্টির সাথে ইনায়াতের কোনো রক্তের সম্পর্ক নেই। বৃষ্টির মাই বাসায় কাজ করতেন। একটা দুর্ঘটনায় বাবা মা দুজনেই মারা যান। তখন থেকেই বৃষ্টি ইনায়াতের সঙ্গে থাকে। সমবয়সী হওয়ায় দুজনের মধ্যে বোনের মতোই সম্পর্ক। ঘুমু ঘুমু চোখ মেলে তাকালো ইনায়াত। ঘুমের ঘোর এখনও কাটেনি পুরোপুরি। মাথায় বর্ষ ওড়নাটা টেনে নিয়ে আয়নার সামনে দাঁড়াল। একবার নিজের চেহারাটা পর্যবেক্ষণ করে জামার ভাঁজগুলো ঠিক করল যত্নে। তারপর হামি দিতে দিতে কক্ষের বাইরে পা বাড়াল। বসার ঘরে ইভান টেবিলে বসে আয়েশ করে খাচ্ছে। মেজ চাচি স্নেহভরে তার পাতে মাছের মাথাটা তুলে দিচ্ছেন। চোখে মৃদু হাসির আভা নিয়ে ইনায়াত নিঃশব্দে পেছনে গিয়ে দাঁড়াল। অতঃপর হঠাৎ করেই হাত দিয়ে ভাইয়ের চোখ চেপে ধরল। নিঃশব্দে পিছন থেকেই। ইভান চমকাল না, বরং ঠোঁটের কোণে হাসির রেখা টেনে মৃদু স্বরে বলল, আমার ছোট্ট তোতা পাখিটা। এম আই রাইট? ইনায়াত চোখ কচলে পাশের চেয়ারটি টেনে বসল। মুখে অভিমান ঝরিয়ে বলল, দূর, তোমার সাথে মজা করে মজা নেই। গতকাল সারারাত অপেক্ষায় ছিলাম। এত দেরি হলো কেন? রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই এত দেরি হয়েছে। এইবার কতদিন থাকবে? কতদিন থাকলে তুই খুশি? ইনায়াত খানিক ভেবে নিয়ে মুখ উজ্জ্বল করে বলল, অন্তত 15 দিন। আমার ভার্সিটি খুলতে এখনও অনেক সময় বাকি। আমরা একসঙ্গেই ফিরে যাব না হয়। ইভান হাসল, মৃদু গলায় বলল, 15 দিন সম্ভব না, ছোট্ট পাখি। 1 সপ্তাহ চলবে?
এইবার আর যাওন লাগতো না শহরে। বড় হইসু বিয়া শাদি করবার লাগতো না। মাইয়াগো এত লেখা পড়া করন লাগে না। হান্নান রে কমু পোলা দেখনের লাইগা। মিনু বেগমের কথায় মুখ ভেঙচি কাটল ইনায়াত। তবে তার আড়ালে এর মাঝেই বৃষ্টি এসে দাঁড়াল সেখানে। ইভান ইশারা দিয়ে বলল পাশে বসার। ইনায়াতের পাশে থাকা চেয়ারটি টেনে বসল বৃষ্টি। বাড়ির সামনের বিশাল দুটি আমগাছ ভারী আমের বোঝায় নত হয়ে আছে। গাছে সারি বেঁধে ঝুলে থাকা আমগুলো এখনও পুরোপুরি পাকেনি। গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি, দৃষ্টি নিবন্ধ ওপরে। সেখানে পাতার আড়ালে ইনায়াত। ছোট্ট গাছ, সহজেই বেয়ে ওঠা যায়। কোমরে গুজে রাখা ওড়নায় একেবারে গ্রামের মেয়েদের মতো মনে হচ্ছে তাকে। হাতে ধরা কাঁচা আম একের পর এক ছুঁড়ে দিচ্ছে নিচে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে। দুটি আম দক্ষ হাতে কেচ ধরে নিয়েছে বৃষ্টি। তবে পরেরবারের কেচ ধরায় ব্যাঘাত হানে সামনে দাঁড়িয়ে থাকা সেই আগন্তুক। বিস্ময় স্তব্ধ বৃষ্টি, বিমূর দৃষ্টিতে চেয়ে আছে সামনে। বৃষ্টির দীর্ঘক্ষণ নিষ্পৃশ্যতা ইনায়াতের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। পাতার ফাঁক দিয়ে নিচের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, বাল, এই মাইয়া কই হারাইলি? দিন দুপুরে ভূত দেখছিস নাকি? ডাকতেছি, কানে যায় না? কথা শেষ হতে না হতেই এক পাল আম ছুঁড়ে মারল বৃষ্টির দিকে। ঠিক তখনই এক জোড়া চোখ উপরের দিকে উঠে এলো। দৃঢ়, স্থির, অথচ গভীর। ইনায়াত থমকে গেল, কণ্ঠ তার গলার কাছেই আটকে রইল। হাতের আম অনড়। মুহূর্তের বিভ্রান্তিতে সে ধরে রাখা গাছের ডাল ছেড়ে দিল। শরীর হঠাৎ শূন্যে দুলে উঠল যেন। ভারসাম্য হারিয়ে পড়তে যাচ্ছিল সে, কিন্তু শেষ মুহূর্তে দ্রুত আরেকটি ডাল আঁকড়ে ধরে ঝুলে রইল পেন্ডুলামের মতো। ইনায়াতের চিৎকারে সম্বিত ফিরল বৃষ্টির। আতঙ্কিত হয়ে সেও চেঁচিয়ে উঠল সাথে। সাহায্যের জন্য ছুটে এল। ইনায়াতের পা মাটিতে পৌঁছায়নি পুরোপুরি। সামান্য দূরত্ব রয়ে গেছে। আকস্মিক ব্যালেন্স ঠিক রাখতে না পেরে একটা সময় ধূপ করে নিচে পড়ে গেল ইনায়াত। কোমরে ব্যথা পেয়েছে কিঞ্চিত, তবে শরীরের ব্যথার থেকে মনের ব্যথার তীব্রতা যেন বেশি। আজ ইনায়াতের শরীর কাঁপছে। মনে হচ্ছে কোনো প্রবল ঝড় তাকে নড়িয়ে দিয়ে গেছে। দুজনের চোখ একবারের জন্য মিলল। কিছুক্ষণ নীরবতা, কেবল বাতাসের মৃদু গুঞ্জন আর শব্দ। ছুটে যাওয়া হৃদস্পন্দনের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল ইনায়াত। এভাবে বানরের মতো গাছে উঠেছ কেন? বানর হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? সাধারণ পরিস্থিতিতে হলে ইনায়াত হয়তো ক্ষেপে যেত, মুখের ওপর জবাব দিয়ে দিত। কিন্তু আজ যেন তার সমস্ত প্রতিক্রিয়া স্তব্ধ হয়ে গেছে। নিষ্পলক তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে। এটা কি আদৌ সত্যি, নাকি দুপুরের রোদ মাথায় চড়ে বসেছে? যাকে পুরো 1 মাস ধরে হন্য হয়ে খুঁজেছে, যার প্রতিটি ছায়া, প্রতিটি অস্তিত্ব তন্ন করে খুঁজেছে, সে কি সত্যিই এখানে? তাদের গ্রামে, তাদের বাড়ির উঠোনে? নির্ভীক ভ্রু কুঁচকে তাকাল। ইনায়াতের এই চুপচাপ, বিমূঢ় চাহনি যেন তাকে খানিকটা বিস্মিত করল। কটাক্ষভরা কণ্ঠে ফের বলল, এই মেয়ে, কথা বলতে পারো না? বোবা। কথাগুলো ইনায়াতের কানে পৌঁছাল ঠিকই, কিন্তু সে তখনও নির্বাক। হৃদস্পন্দন এত বেড়ে গেছে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বুক চিরে বেরিয়ে আসবে। বাস্তব আর স্বপ্নের সীমারেখা মিলেমিশে একাকার হয়ে গেছে ইনায়াতের দৃষ্টিতে। আপনি সত্যিই এখানে? অবিশ্বাস আর বিস্ময় মুগ্ধ কণ্ঠে বলে উঠল ইনায়াত। এক মুহূর্তের জন্যও দৃষ্টি সরাতে পারছে না সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিক থেকে। যেন বাস্তবতার সব বাঁধন ছিঁড়ে তার কল্পনার পুরুষ এসে দাঁড়িয়েছে তারই উঠোনে। এই বৃষ্টি আমাকে একটা চিমটি কাটত। ইনায়াতের কথায় দ্বিধা করল না বৃষ্টি। মুহূর্তেই ছুটে এসে বাহুতে একটা জোরালো চিমটি বসিয়ে দিল সে। আহ! ব্যথায় মৃদ এক শব্দ বেরিয়ে এলো ইনায়াতের মুখ থেকে। রাগী চোখে বৃষ্টির দিকে তাকাতে গিয়েও হঠাৎ চোখ পড়ে গেল বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা দাদি মিনু বেগমের ওপর। মুহূর্তের মধ্যে চমকে গিয়ে কোমরে গুজে রাখা ওড়নাটা টেনে নিয়ে মাথায় বড় এক ঘোমটা ফেলে দিল। তৎক্ষণাৎ মুখ নিচু করেও ক্ষীণ স্বরে বিড়বিড় করল, এই বুড়ির আর আসার সময় পেল না। কুটনি একটা চলবে। নির্ভীক পুরো পরিস্থিতিটাই অবাক হয়ে দেখছিল। এই মেয়েটার হাবভাব আচরণ সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। ঠিক তখনই সেখানে এসে হাজির হল ইভান। ইনায়াতকে দেখে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি রে, এখানে কি করছিস? বাবা তোকে খুঁজছে, ভেতরে যা।
তারপর নির্ভীকের দিকে ফিরে বলল, নির্ভীক, তুই না গ্রাম ঘুরে দেখতে চেয়েছিলি? সরি রে, তোর অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। জিপ রেডি করা আছে, আয় বের হই। ইনায়াত স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ তার বিস্ময় বড় হয়ে গেছে। নির্ভীক, লোকটার নাম নির্ভীক, কি সুন্দর নাম। পুরো নামটার সঙ্গে তার ব্যক্তিত্ব একেবারে খাপে খাপ। মানিয়ে গেছে। ইভান ভাই, আপনি চিনেন ওনাকে? বৃষ্টির আকস্মিক প্রশ্নে ইনায়াত ধরফড় করে ফিরে তাকালো ভাইয়ের দিকে। চোখে গভীর কৌতূহল। ইভান হাসল, নির্ভীকের দিকে ইশারা করে বলল, নির্ভীকের দিকে ইশারা করে বলল, আরে হো, ও নির্ভীক, আমার বন্ধু। ওকে আমাদের গ্রাম ঘুরে দেখাতে এনেছি। আর নির্ভীক ও হচ্ছে বৃষ্টি, আমার কাজিন। আর ও ইনায়াত, আমার ছোট্ট পাখি। তোকে যার কথা বলেছিলাম না, এটাই আমার সেই চঞ্চল তোতা পাখি। নির্ভীক এবার ভালো করে তাকালো ইনায়াতের দিকে। কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করার পর চোখে খানিকটা সংশয় নিয়ে বলল, তোমাকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। কথা শেষ হতেই পিছন থেকে মিনু বেগম গলা খাকারি দিয়ে বললেন, আমাগো বাড়ির মাইয়ারে। বাড়ি ছাড়া আর কোথাও দেখার উপায় নাই। বাড়ির মাইয়া পরপুরুষের সঙ্গে দেখা করে না। দেখো না, মাথায় ঘোমটা টানা থাকে সবসময়। পরপুরুষ থেকে 10 মাইল দূরে থাকে এ বাড়ির মাইয়া। মিনু বেগমের কথায় ঠোঁট টিপে হাসল ইভান আর বৃষ্টি। ইনায়াত মনে মনে ভীষণ ক্ষিপ্ত সকলের উপর। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছে সে। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, না হলে তার কল্পপুরুষকে এভাবে হঠাৎ নিজ বাড়ির উঠোনে দেখার সৌভাগ্য জনের হয়। এবারের ঈদ ইনায়াতের জীবনের শ্রেষ্ঠ ঈদ বলে মনে হচ্ছে তার নিকট। এর অবশ্য একমাত্র কারণ হল নির্ভীক। ছেলেটাকে দেখার জন্য সেই গতকাল থেকে চাতক পাখির মতো ছটফট করছে ইনায়াত। তবে সেই যে গতকাল তার ভাই লোকটাকে নিয়ে বাইরে গেছে আর কোনো খবরই নেই। রাত যখন একটার ঘরে ছিল, তাদের বাড়ির কাজের ছেলেটি জানালো আজ নাকি ইভান ভাই বাড়ি ফিরবেন না। বন্ধুদের সাথে গ্রামে দেখা হয়েছে, যার ফলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে রাতভর পার্টি করবে বলে। যা শোনার সাথে সাথেই মন খারাপ হয়ে যায় ইনায়াতের। সেই নিয়েই সকাল থেকে ভীষণ মন খারাপ ইনায়াতের। রুম থেকেই বের হয়নি সে। বৃষ্টি এসে কতবার খাবার সেধে গেছে, খায়নি। ইনায়াত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, সেই এক কঠিন সিদ্ধান্ত, যে পর্যন্ত নিজের মানুষটাকে এক নজর না দেখে চক্ষু তৃষ্ণা মিটাচ্ছে সে পর্যন্ত দানা পানি কিছু গ্রহণ করবে না সে। সেই সিদ্ধান্তেই অটল বসে, সবার ডাকা ডাকিতে বিরক্ত হয়ে এক পর্যায়ে রুম লক করে বসে আছে ইনায়াত। বিরক্ত লাগছে এতটা সময় বসে থাকতে থাকতে। অবশেষে নিজ রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাড়ির পিছনের দিকে বারান্দা, সেখানে নিজেদের বাগান আর মস্ত বড় এক পুকুর ছাড়া আর কিছুই দেখা যায় না। পুকুরের দুপাশে দুটো তাল গাছ বাকি আছে পুকুরের উপর, তাতে আবার কালো কালো তাল ধরে আছে অনেক গুলো সিঁড়ি সোজা নেমেছে পুকুরে। আকস্মিক ইনায়াতের চোখ আটকালো সেই পুকুর পাড়ে থাকা এক মানবের উপর। পরনে কালো রঙা টি শার্ট আর ট্রাউজার, সাথে ইভান দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছে। ইভান হাতে থাকা ঘড়িটা খুলে নিচে রাখল সেই মানব। এরপর ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে ঘড়ির পাশে রেখে ছোট ছোট কদমে এগিয়ে গেল পুকুরের নিচের দিকে। আচ্ছা, লোকটা কি পুকুরে গোসল করবে? এত কিছু একসাথে চোখের সামনে দেখে বিস্মিত ইনায়াত পরপর দুহাতে চোখ কচলিয়ে নিল নিজের ভুল প্রমাণ করতে। না, ঠিকই তো দেখছে সে। ওই লোকটা তার ভাইকে দেখে কি যেন বলার সাথে সাথে তার ভাই সেখান থেকে চলে গেল। সিঁড়ির ধাপ বেয়ে নিচে নেমে যাচ্ছে নির্ভীক। তারপর এক লাফে পুকুরের স্বচ্ছ জলে ডুব দিল। ইনায়াতের নিঃশ্বাস থমকে গেল এক মুহূর্তের জন্য। শান্ত দুপুরের নিস্তব্ধতায় শুধু জলের গর্জন আর ছোট ছোট ঢেউ তুলে নির্ভীক মিলিয়ে গেল গভীরে। কিছুক্ষণ পর মাথা তুলে ওপরে এল। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর লুটিয়ে পড়েছে। জলের ওপর ভেসে থাকা তার চওড়া বুকের প্রতিটি শিরা উপশিরা টানটান হয়ে আছে, যা শরীরের সাথে লেগে থাকা টি শার্টের উপরেও স্পষ্ট বোঝা যাচ্ছে। হলদে ফর্সা মুখও উন্মুক্ত হাতের উপর পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরের মতো। ইনায়াতের আঙুলগুলো রেলিং শক্ত করে চেপে
ধরল, কেন জানি চোখ সরাতে পারছিল না সে। বুকের ভেতর এক অজানা উত্তাপ ছড়িয়ে পড়েছে। আর অপেক্ষা করতে পারল না। দূর থেকে দেখা যেন সহ্য হচ্ছিল না তার। কল্পপুরুষটিকে এত কাছে পেয়েও স্পর্শের বাইরে থাকাটা অস্বাভাবিক রকমের কষ্টদায়ক। তাই আর দেরি না করে দরজা খুলে সিঁড়ি বেয়ে দৌড় দিল বাড়ির পেছনের পুকুরঘাটের দিকে। নির্ভীক তখনও পানিতে ডুবে। পানির ঢেউগুলো তার অস্তিত্ব জানান দিচ্ছে। ইনায়াতের বুকের ভেতর অদ্ভুত একটা তৃষ্ণা জাগল। কেবল এক নজর আরেকটু কাছে থেকে দেখার লোভ। কিন্তু সেই লোভ তাকে এতটাই এগিয়ে নিয়ে গেল যে একসময় বেখেয়ালে ঘাটের শেষ ধাপে এসে পা পিছলে সোজা পানির গভীরে পড়ে গেল সে। নির্ভীক তখন পুকুরের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে, তাই কিছুই দেখতে পায়নি। তবে আচমকা পানিতে কিছু একটা পড়ার শব্দে হকচকিয়ে উঠল কিঞ্চিত। প্রথমে ভেবেছিল হয়তো ইভান এসেছে, কিন্তু ঘুরে তাকাতেই বিস্ময় তার চোখ কুঁচকে উঠল ইনায়াতকে দেখে। কিয়তক্ষণের জন্য মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল যেন নির্ভীক। দুজনের চোখাচোখি হতেই ইনায়াত চট করে পরিস্থিতির সাপেক্ষে কি বলবে কি করবে ভেবে না পেয়ে একরকম চেঁচিয়েই উঠল, আমি। নির্ভীক বুঝতে পারছে না কি হচ্ছে। মুহূর্তের জন্য ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ইনায়াতের চঞ্চল ভয়মিশ্রিত চোখ দেখে মনে হল মেয়েটা বুঝি সত্যিই ডুবে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে দ্রুত সাঁতরে ইনায়াতের দিকে এগিয়ে আসল। আসার সঙ্গে সঙ্গেই ইনায়াত নির্ভীককে এমনভাবে জড়িয়ে ধরল যেন সত্যিই জীবন বাঁচানোর জন্য লড়ছে। ইনায়াতের ছোট ছোট আঙুলগুলো নির্ভীকের টি-শার্ট আঁকড়ে ধরেছে শক্ত করে। তবে পানির নিচে নির্ভীক স্পষ্টই টের পেল ইনায়াতের পা আসলে মাটিতেই ঠেকে আছে। তবু সে এমনভাবে অভিনয় করছে যেন পানির গভীরে তলিয়ে যাচ্ছে। নির্ভীক কিছু বলার সুযোগ পেল না। ইনায়াতের বেকুব ভাবভঙ্গিতে সে এতটাই ভয় পেয়েছিল যে দ্রুত তাকে টেনে নিজের কাছে আনল। শক্ত হাতে কোমর জড়িয়ে উপরে তুলল। অতঃপর সিঁড়ির দিকে এক পা বাড়াতেই আচানক কানে আসল, কি রে, কি হয়েছে ওর? তোরা ঠিক আছিস তো? এই মুহূর্তে ভাইয়ের আকস্মিক কণ্ঠের সঙ্গে সঙ্গে জমে গেল ইনায়াত। লজ্জায় তার মুখের সমস্ত রং উধাও হয়ে গেল যেন। নির্ভীক তীক্ষ্ণ চোখে ইভানের দিকে তাকালো বিরক্তির সুরে বলল, তোর বোন পানিতে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল। ভাই সাঁতারের চ্যাম্পিয়ন, আর বোনকে সাঁতার শেখাসনি কেন? ইভান থতমত খেয়ে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে, মানে তুই কি বলছিস? আমাদের ইনু সাঁতার জানে না? আরে ও তোকে ইভেন আমাকেও সাঁতারে হার মানাতে পারবে। বাড়িতে আসলে এই পুকুর থেকে ওকে টেনে তুলা দেয়। নির্ভীক থমকাল। ইনায়াতের শরীর শক্ত হয়ে গেল লজ্জায়। মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটল। লজ্জায় ভাইয়ের দিকে তাকাতেই পারছিল না। মনে মনে ইভানকে ইচ্ছেমতো বকে দিতে লাগল ইনায়াত। ইস, কি সুন্দর একটা রোমান্টিক মোমেন্টের দফানফা করে ছাড়ল তার ভাইটা। তবে পরমুহূর্তে ঘটে যাওয়া কাণ্ডে আরও বেশি হতভম্ব হয়ে গেল ইনায়াত। হঠাৎ করেই নিজেকে আবার পানির মধ্যে আবিষ্কার করল। লোকটা তাকে এভাবে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। ডুবতে ডুবতেও নিজের ব্যালেন্স ঠিক রেখে তাকিয়ে থাকল সামনে। লোকটা বড় বড় কদমে সিঁড়ির দিকে উঠে যাচ্ছে। তারপর ইভানের হাত থেকে একটা তোয়ালে নিয়ে গলায় জড়িয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। ইভান একবার বোনের দিকে তাকিয়ে পরপর বন্ধুর পেছনে পেছনে বাড়ির দিকে চলে যায়। ইনায়াত পানির ভেতর থেকেই চেয়ে রইল তাদের প্রস্থানের দিকে। এটা কি রহল? সূর্য ডুবে গিয়েছে অনেকক্ষণ। রাতের নিস্তব্ধতা ছড়িয়ে আছে জমিদার বাড়ির আনাচে কানাচে। ইনায়াত বসে আছে নিজের রুমে, সাথে বৃষ্টি। ফোন স্ক্রোলিংয়ে ব্যস্ত। কিন্তু ইনায়াতের মন এক অস্থির আগুনে দগ্ধ। দুপুরের পর থেকে এক ঝলকও লোকটাকে দেখেনি সে। বজ্জাতটা বাড়িতেই নেই। খবর নিয়েছে বৃষ্টির মাধ্যমে গ্রাম ঘুরতে বেরিয়েছে সে। একটু বাড়িতে থাকলে কি ক্ষতি হতো? ইনায়াত একটা সময় কিছু মনে পড়ে থেমে দাঁড়ালো। আর সহ্য হচ্ছে না তার অনুভূতিরা তাকে আষ্টে পিষ্টে ধরেছে। সে একজন পরিপূর্ণ বয়সের নারী, দেখতেও সুন্দরী, যথেষ্ট সুন্দরী। যেখানে ছেলেরা এক দেখায় তার পিছু পড়ে থাকে, সেখানে ওই বেটা বজ্জাত তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এই ব্যাপারটার জন্য
যেন ইনায়াত আজ আরও বেশি দুর্বল হয়ে পড়েছে নির্ভীক এর উপর। একটা সময় কিছু না ভেবেই আকস্মিক একটানে দরজা খুলে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যের উদ্দেশ্য। নির্ভীক এর থাকার রুমটা নিচ তলায়, পাশেই ইভানের রুম। রাত তখন 12টা ছুঁই ছুঁই। ইনায়াত ধীর পায়ে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজাটা হালকা খোলা। ইস, এই দুদিনেই লোকটা পুরো রুমটা যেন নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এক ধরনের পুরুষালী সুবাসে পুরো ঘরটা মাখামাখি। বেডের ওপর রাখা ছেলেটার সাদা শার্টটার পাশে কাঠের অ্যাশট্রে ভরে আছে সিগারেটের অংশে। ইনায়াত অবাক হল, লোকটা সিগারেট খায়? বৃষ্টির কাছে শুনেছিল লোকটা নাকি ডাক্তার। ডাক্তার হলে কি এমন হওয়া উচিত? কিন্তু সে যাই হোক, এমন ডাক্তার থাকলে সে নির্দ্বিধায় প্রতিদিন রোগী হতে রাজি। ইনায়াতের দৃষ্টি আটকে গেল শার্টটার ওপর। একরাশ লোভ হল, লোকটাকে ছুঁয়ে দেখার লোভ। এসব ভাবনার গভীরে ডুবে থাকা অবস্থাতেই দরজার খটখট শব্দে চমকে উঠল ইনায়াত। সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। ঘ্রাণটা আরও তীব্র হয়ে এলো নাকে। লোকটা কি ফিরে এসেছে? ইস, এখনই আসতে হলো। লোকটাকে নির্ভীক ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইনায়াতের হৃদয় ধক করে উঠল। ধীর পায়ে এগিয়ে এসে বোতাম খুলতে লাগল সে। কালো শার্টটা খুলে ছুঁড়ে মারল বিছানায়। ফ্যানটা ছেড়ে দিয়ে উন্মুক্ত করল শরীরের উপরের অংশ। শুকনো ঢোক গিলল ইনায়াত। পেশিবহুল শরীরে কাঁধ থেকে বুক, সেই বুকে খেলা করছে টানটান মাসলের রেখা। শরীরে অজানা শিহরণ বয়ে গেল ইনায়াতের। এর মাঝেই লোকটা এবার কালো জিন্সের বেল্ট খুলতে লাগলে ইনায়াত আচমকা চেঁচিয়ে বলে উঠল, প্লিজ স্টপ, স্টপ। আকস্মিক মেয়েলি কণ্ঠে ঘুরে দাঁড়াতেই চোখ ছানাবড়া হয়ে গেল নির্ভীকের। পর্দার আড়াল থেকে লাল থ্রি পিসের ওড়না উকি দিচ্ছে। শার্টটা দ্রুত গায়ে পেঁচিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? চোরের মতো রুমে ঢুকে লুকিয়ে আছো কেন? ইনায়াত একটুও বিচলিত হল না, বরং ধীর পায়ে সামনে এগিয়ে এল। সমস্যা আমার নাকি আপনার? ওয়াশরুম থাকতে রুমে ড্রেস চেঞ্জ করে কেউ? নির্ভীক ভ্রু কুঁচকে তাকালো। চুপ, বেয়াদব মেয়ে। অনুমতি ছাড়া এভাবে অন্য একটা পরপুরুষের ঘরে ঢুকেছ কোন আকলে? জ্ঞান বুদ্ধি নেই? ইনায়াত আরও কাছে এগিয়ে এলো। তার দৃষ্টি আটকে গেল নির্ভীকের বুকে। শার্টের ওপরের বোতামগুলো এখনও খোলা। গলায় আটকে থাকা শ্বাসটা যেন আর বের হতে চায় না। আনমনে ফিসফিস করে বলল, পরপুরুষ হবেন কেন? আপনি তো আমার খুব শখের পুরুষ, আমার কল্পপুরুষ। আমি তো আপনাকে এর থেকেও বাজে অবস্থায় দেখেছি, যদিও সেটা বাস্তবে নয়, আমার কল্পনায়। নির্ভীক থমকে গেল ইনায়াতের এহেন কথায়। থমকানো দৃষ্টি ফেলল তার উপর। একটা সময় মস্তিষ্ক যেন তোরাক করে জ্বলে উঠল। ইনায়াতের দিকে তাকিয়ে শাসিয়ে বলল, তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড হই আমি। নির্লজ্জ মেয়ে, লজ্জা শরম কি বিক্রি করে এসেছ? বয়সের তফাৎ জানো আমাদের? থাটিয়ে এক থাপ্পড় দিব, বের হও এখান থেকে। ইনায়াত থামল না। সে থামার মতো মেয়ে নয়। পছন্দের মানুষটাকে এভাবে এত কাছ থেকে দেখে যেন আরও উতলা হয়ে উঠল তার চঞ্চল হৃদয়। ফের বলল, শুনুন, ভাইয়ের ফ্রেন্ড হবে দেখে সব সময় যে আপনাকে নির্ভীক ভাই বলে সম্বোধন করব এমন চিন্তা মোটেও মাথায় আনবেন না। ওসব নেকামি আমার ধারাচিত্তের বাইরে। আমাকে দিয়ে ওসব হবে না। আরে তো বয়স করছেন কেন? আমি ছোট বাচ্চা না, 18+ আমি। যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আমার আপনাকে সামলানোর, এমনকি আপনার বাচ্চাকেও। নির্ভীক ভেবেচেকা খেল। এখানে আসার পর থেকেই এই মেয়েটার উল্টাপাল্টা দৃষ্টি লক্ষ্য করেছে সে। তবে বিষয়টা যে এত দূর গড়িয়ে যাবে ভাবতে পারেনি। ইনায়াতের এহেন কথায় মুখ গোল করে সাইডে ফিরে শ্বাস ছাড়ল সে। নিজেকে কন্ট্রোলে রেখে ইনায়াতের দিকে তাকিয়ে রাগী স্বরে আওড়ালো, শোনো মেয়ে, তোমার বয়স কম, তুমি ছোট মানুষ, তাই কিছু বললাম না। এখন যাও এখান থেকে। কেউ দেখলে অপ্রত্যাশিত কিছু ভেবে ফেলবে। আমি খুব বিপজ্জনক মেয়ে, তোমার আমাকে সামলানোর মতো এবিলিটি নেই। রাগিও না আমাকে, হিতে বিপরীত হয়ে যাবে। এখন বের হও রুম থেকে। কেউ দেখে ফেললে খারাপ ভাবতে পারে, ভাবুক, তারপর আমাদের ধরে বিয়ে দিয়ে দিবে। আমি তো সেটাই চাই। বলেই ইনায়াত আরেকটু এগিয়ে এসে দাঁড়ালো।
চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, কণ্ঠে স্পষ্টতা। নির্ভীক নিজেকে শান্ত রাখল যথেষ্ট। কিছু বলতে যাবে তার আগেই আকস্মিক কদম পিছিয়ে গেল কারো আক্রমণে। ইনায়াত পিছন থেকে আকস্মিক জড়িয়ে ধরেছে তাকে, আষ্টে পিষ্ঠে লেগে আছে তার সাথে। পিঠে পিঠে মুখ গুজে নির্লিপ্তে বলে উঠল, আপনাকে ভালোবাসি আমি। বিয়ে করবেন আমায়? আমি বাবাকে যা বলবো বাবা তাই শুনবে। বিশ্বাস করুন আপনাকে সেই প্রথমবার দেখার পর থেকে কোনো কিছুতেই মন বসাতে পারিনি। অনেক খুঁজেছি আপনাকে, আল্লাহর কাছে মুনাজাতে কতবার যে চেয়েছি সেটা আল্লাহ জানেন। আমি জানি আমি একটু অন্যরকম। যেখানে ছেলেরা এসব জানায় সেখানে একটা মেয়ে হয়ে আপনাকে এসব বলছি। আমি এমনই। আপনার নামে অসুখে ধরেছে আমায়। আপনি না ডাক্তার, এই অসুখ থেকে মুক্তি দিবেন আমায়? করবেন বিয়ে? ঠাস নিজের নরম গালটা যেন জ্বলে যাচ্ছে ইনায়াতের। আকস্মিক থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। এক হাতে গাল চেপে ধরে তাকিয়ে আছে নিষ্পলক। এর আগে কখনো কেউ আঘাত করেনি তাকে, তবুও চোখের কোণে পানি নেই। এই প্রথমবার নির্ভীকের চোখে এমন রাগের স্ফুলিঙ্গ দেখল ইনায়াত। কিঞ্চিত ঘাবড়াল। এর মাঝেই নির্ভীক বজ্র কণ্ঠে চেঁচিয়ে বলল, নির্লজ্জ মেয়ে, এসব বলতে লজ্জা করল না একবারও? কোন সাহসে আমাকে এভাবে স্পর্শ করেছ তুমি? আমায় চিনো? আমার সম্পর্কে কতটুকু জানো? আর একবার চোখের সামনে দেখলে একদম থাপড়িয়ে দাঁত ফেলে দিব তোমার মতো এমন সস্তা মেন্টালিটির 2 পয়সার মেয়ে হয়ে আমাকে এভাবে স্পর্শ করেছ কোন সাহসে? এখানে আসাটাই ভুল হয়েছে আমার। বের হও এখান থেকে, আউট। ইভানকে জানাচ্ছি আমি তোমার বিষয়ে বলবো দ্রুত বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে। শহরে থেকে বেশি পেকে গেছ বেয়াদব। ইনায়াত আর দাঁড়িয়ে থাকতে পারল না। চোখের কোণে জমে থাকা অশ্রু মুহূর্তেই গড়িয়ে পড়ল গাল বেয়ে। বুকের ভেতর জমে থাকা অভিমান আর অপমানের তীব্রতা একসাথে ফেটে পড়ল কান্নায়। এক মুহূর্তও না দাঁড়িয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো সে। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কাঁপছিল তার শরীর। এতটা অপমান, এতটা অসম্মান, যেখানে সবসময় ছেলেদের ফিরিয়ে দিয়েছে দিনের পর দিন, সেখানে আজ নিজেই প্রত্যাখ্যাত হল। নিজের অহংকারের এত বড় পরাজয় ইনায়াত জীবনে কখনো অনুভব করেনি। গভীর রাত, পুরো বাড়ি তখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু নিচতলার একটি ঘরে তখনও আলো জ্বলছে। মিনু বেগম, বাড়ির প্রবীণতম সদস্য। সাধারণত রাতের এই সময় তিনি ঘুমিয়ে থাকেন, কিন্তু আজ তৃষ্ণায় ঘুম ভেঙে গিয়েছিল। পানি খেতে এসে ইনায়াতকে এভাবে অচেনা একটা ছেলের রুমে ঢুকতে দেখে আর পেতে সবটাই শুনেছেন তিনি। সিঁড়ির মাথায় অস্থির পায়ে নেমে যাচ্ছে ইনায়াত। কাঁপতে থাকা মেয়েটির মুখটা ভালো করে দেখার জন্য চোখের চশমাটা নাকের উপর একটু ঠিক করে নিলেন। এতক্ষণ ধরে সবটাই শুনেছেন মিনু বেগম। কপালে ভাঁজ পড়ল মিনু বেগমের। সন্দেহের কালো মেঘ জমতে লাগল মনে। এক মুহূর্তের জন্য অপেক্ষা করলেন না আর। ধীর পায়ে অথচ এগিয়ে গেলেন পাশের রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিয়ে শক্ত কণ্ঠে দরজায় ঠক ঠক শব্দ তুললেন। এই ঘটনা যে আজ রাতেই একটা পরিণতির দিকে যাবে সেটা তিনি নিশ্চিত। ইনায়াতের বিয়ে ঠিক করাই হবে সবচেয়ে সঠিক সমাধান। মেয়েটা নষ্ট হয়ে গেছে। মধ্য রাতে পরপুরুষের রুমে গিয়ে ভালোবাসার কথা বলে থাপ্পড় খেয়ে আসে ছেলেটাকে সে এতদিন মিছে সন্দেহ করে গেছে। জমিদার বাড়ি জুড়ে আজ উৎসবের আমেজ। বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা। গোটা বাড়িতে অনুষ্ঠানের আয়োজনে মুখর, সবার মুখে ব্যস্ততার ছাপ। একদম আকস্মিকভাবে বিয়ের আয়োজন, তাই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই হতভম্ব। মাত্র আজ সকালেই পাত্রপক্ষ এসে ইনায়াতকে দেখে গেছে। পাত্র তার বাবার বন্ধুর ছেলে, পাশের গ্রামেই বাড়ি। বংশ মর্যাদায় তাদের অবস্থান আরও উঁচু। ছেলে ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। ঈদের ছুটিতে দেশে ফিরেছে। গতকাল রাতে হান্নান শেখ যখন মায়ের কাছ থেকে মেয়ের এমন কথা শুনেছিলেন তখনই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন বিয়ের ব্যাপারে। অবশ্য তার আগে তিনি মেয়ের মতামত নিয়েছেন। ইনায়াত দীর্ঘশ্বাস ফেলে সম্মতি দিয়েছিল, তবে শর্ত একটাই, বিয়ে আজই হবে।
হান্নান শেখ একটুও দ্বিধা করেননি, বরং তিনি খুশিই হয়েছেন। তার বন্ধু বহু আগে থেকেই ছেলের জন্য ইনায়াতকে পছন্দ করে রেখেছিলেন। শুধু হান্নান শেখের মতামতের অপেক্ষায় ছিলেন এতদিন। বাড়ির বড় ছেলে ইভান ব্যস্ত বোনের বিয়ের আয়োজন সামলাতে। তার আজ সকালেই শহরে চলে যাওয়ার কথা থাকলেও বোনের আকস্মিক বিয়ের খবর শুনে সেও আটকে গেছে বাড়িতে। নির্ভীক আর ইভান দুজনেই এখন বাইরে বিয়ের আয়োজনের দেখভাল করছে। ঘরোয়া পরিসরে বিয়েটা হলেও অতিথিদের বসার জন্য ছোটখাটো প্যান্ডেল সাজানো হচ্ছে। হান্নান শেখ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে আয়োজনটা সুন্দর হয়, মানুষের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে। ইনায়াত তার রুমের ভেতর বসে, পাশে বৃষ্টির হাতে লাল রঙা একখানা বেনারসি শাড়ি, খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা ভারী সোনার গহনা, চারদিকে সাজসজ্জার জৌলুস। অথচ ইনায়াতের ভেতর এক অদ্ভুত শূন্যতা। ইনায়াতের এরূপ চেহারা দেখে বৃষ্টি অসহায়ের মতো বলল, আরেকবার ভেবে দেখলে হতো না? রাগের মাথায় এভাবে সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হলো? আমার এই গালে থাপ্পড় মেরেছে জানিস, মুখের উপর না বলে দিয়েছে সোজা। আমি কি দেখতে খারাপ? কি নেই আমার? ভালোবেসেছি বলে এত অবহেলা করবে? তাই বলে হুট করে বিয়েতে রাজি হয়ে যাবি? বড় আব্বুকে বললে তিনি বুঝবেন। ভেবে দেখ আরেকবার, পরে না আবার আফসোস করতে হয় তোর। কি বলবো? একজনকে ভালোবেসে ভালোবাসার কথা বলেছি আর তার বিনিময়ে গালে থাপ্পড় খেয়েছি। এটা আহা, সেসব বলছি না। বলবি যে বিয়েটা কিছুদিন পরে করতে চাস। সামনে ইয়ার ফাইনাল। এই সময় ইনায়াত তার কথার মাঝেই থামিয়ে দেয়। তুই জানিস না আমাদের বাড়ির নিয়ম? একবার বিয়ের কথা পাকাপাকি হলে সেটা হবেই, যে কোনো মূল্যেই হোক। তাই এখন আর না করার কোনো উপায় নেই। তাই বলে এভাবে হার মেনে নিবি? এবার আর নিজেকে ধরে রাখতে পারল না ইনায়াত, কান্নায় ভেঙে পড়ল রাগের মাথায়। হ্যাঁ, বলে দেওয়া ঠিক হয়েছে কি না সেটা নিয়েই এখন তার মনের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছে। কিভাবে সে বিয়ের আসরে বসে অন্য একজনের নামের কবুল বলবে? কান্না মুছে জানালার দিকে এগিয়ে গেল ইনায়াত। জানালার ফাঁক দিয়ে নিচে তাকিয়ে দেখল লোকটা নির্বিকার ভঙ্গিতে ইভানের সঙ্গে দাঁড়িয়ে সমস্ত কিছু তদারকি করছে, যেন কিছুই হয়নি। এই বিয়ে নিয়ে যে তার মধ্যে কোনো ভাবান্তর নেই দেখেই বোঝা যায়। পাষণ্ড পুরুষ একটা, দয়া মায়ার ছিটে ফোটাও নেই। মনে মনে বিরক্ত হয়ে বকে দিল সে। এরপর নিচের দিকে তাকিয়েই বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বিয়ে আজই হবে। দরকার হলে বিয়ের রাতেই পালাব। সংসার করব না, সবকিছু ছেড়ে ছুড়ে বনবাসে যাব। তাও এই লোকটাকে দেখিয়ে দেব আমি বিয়ে করে। কি ভাবে নিজেকে? ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। এই বলে এক মুহূর্ত চুপ করে থাকে ইনায়াত। তারপর আবার বলে, তবে যাই বলিস বোন, লোকটা কিন্তু সত্যিই ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামই। ইনায়াতের এমন দ্বিমুখী কথা শুনে পুরো ভ্যাবাচেকা খেল বৃষ্টি। এই মেয়ে পাগল হয়ে গেছে শিউর। একবার বলছে বিয়ের রাতে পালাবে, পরক্ষণেই আবার বলছে লোকটা হ্যান্ডসাম। এ কেমন আচরণ? বৃষ্টি বুঝতে পারছে ইনায়াত ভয়ঙ্কর মানসিক টানাপোড়েনের মধ্যে আছে। রাগের মাথায় হুট করে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার মন তা মেনে নিতে পারছে না। এই পরিস্থিতিতে কি করা উচিত তার? বোনের মতোই দেখে বৃষ্টি ইনায়াতকে। সে কি ইভান ভাইকে জানাবে? ইভান ভাই তো ইনায়াতকে ভালোবাসেন নিজের জীবনের চাইতেও বেশি। সে বললে বুঝবে না ইভান ভাই সেটা? বৃষ্টির মাথার মধ্যে যেন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তপ্ত দুপুরে জমিদার বাড়িতে সাজ রব, অতিথিদের কোলাহলে আঙিনাটা মুখর হয়ে উঠেছে। পুকুরের ধারে বটগাছের ছায়ায় বারান্দার মোড়ে মোড়ে জটলা বেঁধে জমে উঠেছে গল্প আর হাসি ঠাট্টা। তীব্র রোদে সবার গায়ে লেগে আছে চটচটে ঘামের রেখা। তবুও উচ্ছ্বাসের কমতি নেই। আপ্যায়নের আয়োজন ছোট হলেও সবার মধ্যে উৎসবের আমেজ। বাড়ির কর্তা হান্নান তালুকদার দরজার বাইরে অতিথিদের সামলাতে ব্যস্ত। সঙ্গে যোগ দিয়েছেন তার দুই ভাই জমিদার। বাড়ির কর্তৃত্ব এখন সবার কাঁধে সমানভাবে ভাগ হয়ে গেছে। তাদের ভিড় এড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে ইভান, পরনে চকোলেট রঙা পাঞ্জাবি, পাশে কালো পাঞ্জাবিতে মোড়া। নির্ভীক
ফোন কানে চেপে কারো সঙ্গে কথা বলছে গম্ভীর মুখে। এই দৃশ্যটাই নীরবে দেখছে ইনায়াত নিজের রুমের জানালা দিয়ে। আজ তার বধূ সাজ, লাল বেনারসিতে ঢাকা শরীর, গলায় ছোট এক স্বর্ণের চেইন, হাতে রেশমি চুড়ি, সব মিলিয়ে এক আদর্শ নববধূ না হলেও দেখতে খারাপ লাগছে না। হৃদয়ের গভীরে তোলপাড় চলছে ইনায়াতের। এই সাজ সেই নিজে থেকে করেনি, মিনু বেগম একরকম জোর করেই সাজিয়ে দিয়ে গেছে। তখন পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টি, ইনায়াতের দৃষ্টি আটকে আছে কালো পাঞ্জাবিতে ঢাকা সেই মানবের দিকে। বৃষ্টির চোখ নিবন্ধ চকোলেট রঙা পাঞ্জাবির ইভানের ওপর। কাজী এসে বসে গেছেন, কাজীর খাতা খুলে রাখা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার প্রস্তুতি প্রায় শেষ। ইনায়াতের মন চাইছে এই মুহূর্তেই দৌড়ে গিয়ে লোকটার ঘাড়ে লাফিয়ে পড়তে। শয়তান, বজ্জাত, কি অনায়াসে দাঁড়িয়ে আছে বরযাত্রীদের অপেক্ষায়। কোনো অনুশোচনা নেই, কোনো প্রতিক্রিয়া নেই। ইনায়াতের ভেতর তীব্র যন্ত্রণা জেগে উঠল। এমন প্রেমিক কয়জনের কপালে জোটে? পরক্ষণে আবার নিজ ব্যাকুল মনকে সান্ত্বনা দিল এই ভেবে যে লোকটা তো আর সত্যিই তার প্রেমিক ছিল না, তার আগেই তো লোকটা তার অনুভূতিকে গলা টিপে হত্যা করেছে। নির্দয় আকুল হয়ে বৃষ্টির হাত চেপে ধরল ইনায়াত। ফিসফিস করে বলল, বৃষ্টি রে, এই বিয়েটা আটকে দে, কিছু কর, আমি এই বিয়ে করতে পারবো না। বৃষ্টি আইসি ভঙ্গিতে বিছানায় গিয়ে বসল, একটা হাই তুলল, তারপর উদাস গলায় বলল, আগেই বলেছিলাম, শুনিসনি? এখন আর কিছু করার নেই, সুখে থাকবি। শুনেছি ছেলেটা কানাডায় থাকে, তোকে নিয়ে 1 মাসের মধ্যেই চলে যাবে। প্রবলেম কোথায়? ইনায়াত অধৈর্য হয়ে উঠে দাঁড়াল, কণ্ঠ কাঁপছে, চোখ ভিজে আসছে নোনা জলে। আমি পারবো না, প্লিজ কিছু কর। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন হয়ে আমার আকুতি শুনতে পারছিস না? বৃষ্টি দীর্ঘশ্বাসের সঙ্গে বলল, এখন আর কিছু করার নেই, চুপচাপ বিয়েটা করে ফেল তোরই মঙ্গল। ইনায়াত শূন্য চোখে তার দিকে তাকিয়ে রইল। বিয়েটা সত্যিই হয়ে যাবে? সত্যিই তার জীবনের নিয়তি এভাবেই লেখা ছিল? এত সহজেই হার মেনে নিবে সে? বাঁচতে পারবে তাহলে? জমিদার বাড়ির আঙিনায় মুহূর্তেই এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। নীরবতার মাঝেও ফিসফিসিয়ে ছড়িয়ে পড়ছে গুঞ্জন। অতিথিরা একে অপরের সাথে কানাঘুষা করছে। জমিদার বাড়ির মেয়ের বর্ত দেশ ছেড়ে চলে গেল। বিয়ের দিন এমন কাণ্ড করল ছেলেটা, কানাডায় চলে গেছে, ফোনে বলে দিয়েছে বিয়ে করবে না। আরও কত কি। বাড়ির গম্ভীর পরিবেশের মাঝে হান্নান তালুকদার বসে আছেন গাঢ় চিন্তায়। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাত্রের বাবা। সম্পর্কের খাতিরে তাদের মধ্যে বন্ধুত্ব থাকলেও এই মুহূর্তে সেই বন্ধুত্ব কোথায়? যেন হারিয়ে গেছে। ছেলে এমন কিছু করবে স্বপ্নেও ভাবেননি আহাদ সাহেব। লজ্জায় মুখ তুলতে পারছেন না বন্ধুর সামনে। বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। মিনু বেগম মাথায় হাত দিয়ে বসে আছেন, বাকিরাও ফিসফিস করে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইনায়াতের ঘরের দরজাটা বন্ধ, কেউ সাহস করে ঢুকতে পারছে না। এই স্বের মাঝেই চুপচাপ দাঁড়িয়ে আছে ইভান। পাশে নির্ভীক, ইভানের মুখ অন্ধকার, নির্ভীক নির্লিপ্ততা, চোখে চারপাশ দেখছে, যেন এই ঘটনায় তার বিন্দুমাত্র আগ্রহ নেই। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে পাত্রের বাবা আহাদ সাহেব কাঁপা গলায় বললেন, কোন মুখে তোকে সান্ত্বনা দিব জানা নেই হান্নান? আমি নিজেও জানতাম না ছেলেটা এমন কিছু করবে। আমাকে তুই ক্ষমা করে দে। হান্নান তালুকদারের চোখে অন্ধকার, দৃষ্টি যেন আবছা। মেয়েটার বিয়ে এভাবে ভেঙে গেল। এত বড় অসম্মান তিনি কিভাবে সামলাবেন? জমিদার বাড়ির উঠানে গুঞ্জন থামার নাম নেই। মেহমানরা ছোট ছোট দলে ভাগ হয়ে চুপিসারে কথা বলছে। জমিদার বাড়ির মেয়ের কপালটাই পোড়া। বিয়ের দিন বর পালিয়ে গেল, জবাবে আরেকজন চোখ উঁচিয়ে বলল, নিশ্চয়ই মেয়েটার কোনো খুঁত ছিল। শহরে থেকে আকাম কুকাম করে আসছে মনে হয়, এই জন্যই এত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চেয়েছিল। আর দেখ ছেলের বাড়ির লোক মনে হয় যাইন্না গেসে তাই বিয়ে ভাইঙ্গা দিছে এমনে। হান্নান তালুকদার চুপচাপ বসে আছেন, যেন এক মুহূর্তে শত বছরের ভার নেমে এসেছে তার কাঁধে। তার বন্ধু ক্ষমা
চেয়ে চলে গেছেন কিছুক্ষণ আগেই, কিন্তু তাতে কি লজ্জা কমল? তার পাশে দাঁড়িয়ে তার দুই ভাই, চোখে মুখে গম্ভীর অস্বস্তি। ইভান একপাশে দাঁড়িয়ে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। তার হৃদয় নিংড়ে যাচ্ছে বাবার এই অবস্থা দেখে। ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেলেও এই মুহূর্তে সেসবের কোনো উত্তর খোঁজার প্রয়োজন বোধ করল সে। শুধু চায় তার বোন যেন সম্মান নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে ভবিষ্যতে। নির্ভীক একটু দূরে দাঁড়িয়ে তার মুখশ্রী দেখে বোঝা কঠিন ভিতরে কি চলছে। স্থির নির্জীব মুখভঙ্গি। ঠিক তখনই ইভান আচমকা বলে উঠল, আমার ছোট্ট পাখিটাকে বিয়ে করবি নির্ভীক? এক মুহূর্তের জন্য পুরো উঠোন স্তব্ধ হয়ে গেল। সব চোখ ঘুরে গেল ইভানের দিকে, যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না সকলে। নির্ভীকও থমকে গেল। বন্ধুর মুখে এমন প্রশ্ন শুনে বিস্ময়ের ছাপ স্পষ্ট হল তার মুখে। আমাদের গ্রামে মেয়েদের বিয়ে ভেঙে যাওয়া মানে সারা জীবনের জন্য কলঙ্ক। আমার বোনটা ছোট, এমন একটা কলঙ্ক ভাই হয়ে তার গায়ে কিভাবে লাগতে দেই বল? নির্ভীক চুপ করে দাঁড়িয়ে, মুখের আদল স্বাভাবিক। এর মাঝেই উঠোনের নীরবতা মুহূর্তেই ভেঙে দিল আরমান তালুকদার। কড়া গলায় বললেন, এসব কি বলছিস তুই ইভান? ও তো আমাদের বাড়ির তারা চিহ্ন মেহমান। মাথা ঠিক আছে তোর? বাড়ির অন্যরাও ফিসফিস করতে লাগল। পরিস্থিতি যেন আরও জটিল হয়ে উঠছে। হান্নান তালুকদার এতক্ষণ চুপচাপ থাকলেও এবার তিনি মুখ খুললেন, ইভান, এসব বলার সময় এটা না। মাথা ঠান্ডা কর। আর নির্ভীক আমাদের মেহমান, ওকে এভাবে বিয়ের কথা বলছিস কোন আকলে তুই? ইভান একটুও পিছু হাঁটল না। সে এক পা এগিয়ে এসে দাঁড়ালো চাচার নিকট। দৃঢ় কণ্ঠে বলল, আমার মাথা একদম ঠিক আছে চাচ্চু। আমি সব ভেবেচিন্তেই বলছি। নির্ভীকের চেয়ে যোগ্য পাত্র আমাদের ইনুর জন্য তোমরা খুঁজে পাবে না। ইভানের এহেন কথায় পুরো বাড়ি যেন থমকে রইল। সবার দৃষ্টি এবার নির্ভীকের দিকে নিবন্ধ, যে এখনও সোজা চুপচাপ দাঁড়িয়ে, মুখে নেই কোনো স্পষ্ট অভিব্যক্তি। আকস্মিক সবাইকে অবাক করে দিয়ে বলে উঠল, আমি রাজি আঙ্কেল। এই দুই শব্দেই পুরো উঠোনে যেন নতুন এক বিস্ফোরণ ঘটল। সবাই হতবাক। এর মাঝেই নির্ভীক পুনরায় বলতে লাগল, আপনাদের বাড়িতে আমি মেহমান হয়ে এসেছিলাম। আপনাদের ব্যবহার অতিথিয়তায় আমি মুগ্ধ। ইভান শুধু আমার বন্ধু নয়, ভাইয়ের মতো। ওর অনুরোধ আমি ফেলতে পারবো না কখনোই। এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই যদি আপনারা সেটা সঠিক মনে করেন। তাহলে হান্নান তালুকদার কিছুক্ষণ চুপ, তারপর গম্ভীর গলায় বললেন, কিন্তু তোমার বাবা মা, ওনারা কি এই বিয়ে মেনে নেবেন? আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা আমার কথাকে কখনো অমান্য করেননি। আমি বাবাকে আসতে বলছি। উনি এলেই না হয় আপনারা কথা বলে নিবেন। আমার মনে হয় না এতে আমার বাবার কোনো অমত থাকবে। চারপাশের মানুষজন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। এত বড় একটা বিপর্যয়ের মাঝে মুহূর্তের মধ্যেই এমন একটা মোড় চলে আসবে এ যেন কল্পনার বাইরে। হান্নান তালুকদারের মুখে এবার কিছুটা প্রশান্তির ছাপ ফুটে উঠল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তোমার বাবার সম্মতি দরকার। উনি আসলেই আমরা আয়োজন শুরু করব। ইভানের মুখে এক প্রশান্তির হাসি, চোখের গহীনে এক অজানা অনুভূতির ঝলক। যাক, সে তো চেয়েছিল বিয়েটা আটকাতে। আজ সকালেই তো বৃষ্টি তাকে জানালো সমস্ত কিছু, যা শুনে প্রথমে বেশ আশ্চর্য হয়েছিল ইভান। পরক্ষণে মনে হলো তার বোনটা এবার একটা কাজের কাজ করেছে। ছেলে চিনতে ভুল করেনি তার বোন। পাত্র হিসাবে নির্ভীক এর থেকে ভালো পাত্র আর খুঁজে পাবে কোথায় তারা? তবে তার বাবাকেও খুব ভালো করেই চিনে ইভান। প্রেম ভালোবাসা এসবে বিশ্বাস করেন না তিনি। তাই তো তখন বৃষ্টির সাথে মিলে প্ল্যান করে বিয়ের রাস্তা ক্লিয়ার করতে বাবার ঠিক করা পাত্রকে কিডন্যাপ করার জন্য লোক পাঠিয়েছিল সে। তবে তার লোক এসে জানায় তারা ছেলেটাকে নাকি খুঁজেই পায়নি। হয়তো এর আগেই ছেলেটি চলে গিয়েছে গ্রাম ছেড়ে। সন্ধ্যা নেমে এসেছে জমিদার বাড়ির আঙিনায়। দুপুরের ব্যস্ততা, কানাঘুষা, ফিসফিসানি সব মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পুরো বাড়িতে। যারা কিছুক্ষণ আগেও ইনায়াতের নাম নিয়ে সমালোচনা করছিল, তারাই এখন বিস্ময় অভিভূত। কারণ
একটাই, বিয়ে ভেঙে যাওয়া মেয়েটার কপাল খুলে গেছে। এখন তার বর যে স্বয়ং মন্ত্রীর ছেলে। কাজী সাহেব বিয়ের ঘরে বসে আছেন। দুপুরের বদলে বিয়ের সময় ঠিক হয়েছে সন্ধ্যার পর, কারণ মন্ত্রী সাহেব আসবেন। একটু আগেই এসেছেন তিনি। পরিচিত মুখ। মিডিয়া যেন মুহূর্তেই হুমড়ে পড়ল জমিদার বাড়ির প্রাঙ্গণে। তবে এসবের কিছুই এখনো কানে যায়নি ইনায়াতের। তখন বৃষ্টির মুখে শুনেছিল পাত্র চলে যাওয়ার কথা। তাহলে আবার কার সাথে বিয়ে দিচ্ছেন তার বাবা? কাজী সাহেব ছেলেকে কবুল করিয়ে মেয়ের কক্ষে এসেছেন। ইনায়াত তখনও জানে না বর্তমান পাত্রের সম্পর্কে। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ইনায়াত, কবুল সে বলবে না, না মানে না, কখনো না। দরকার হলে জ্ঞান হারানোর ভান করবে, তাও কবুল বলাতে পারবে না আজকে কেউ তার মুখ দিয়ে। অন্যদিকে বৃষ্টি নিঃশব্দে মজা লুটছে। ইনায়াতের এই আতঙ্ক ভরা চাহনির বিষয়টা তার বেশ উপভোগ্য লাগছে। কাজী সাহেব এবার গম্ভীর কণ্ঠে বললেন, কবুল বলো মা। একবার, দুইবার, তিনবার। তবে ইনায়াত নিশ্চুপ। বৃষ্টি হেসে গুটি গুটি একসময়ে ইনায়াতের কানের কাছে ফিসফিসিয়ে বলল, কবুল না বললে কিন্তু আমাদের হ্যান্ডসাম ধুলাভাইকে হারাবি। ইনায়াত চমকে তাকালো। ধুলাভাই? হুম, তোমার সেই কালো পাঞ্জাবি পরা ওয়ার্ল্ডওয়াইড হ্যান্ডসাম কল্পপুরুষ। ইনায়াত কিছু বুঝতে পারল না। মুখে বিস্ময়ের ছাপ দেখে বৃষ্টি এবার ফোন বের করল। একটা ভিডিও চালিয়ে সামনে ধরল ইনায়াতের, যেখানে দেখা যাচ্ছে নির্ভীক বসে আছে কাজীর সামনে। পাশেই ইভান, কালো পাঞ্জাবির বোতাম খোলা, সেই চিরচেনা আত্মবিশ্বাসী ভঙ্গি। কাজী বলার সাথে সাথেই অস্ফুট শব্দে আওড়ানোর নির্ভীকের সেই তিন মধুর শব্দ শ্রবণ হতেই ইনায়াতের শরীর হিম হয়ে এল। অতঃপর ধপ করে বৃষ্টিকে জড়িয়ে ধরল ইনায়াত। চোখে জমেছে অশ্রু কণা। খুশির ঝলক চিকচিক করছে অক্ষিপল্লবে। চারপাশে তখনও সবাই হতবাক। কাজী সাহেব কিছু বুঝতে পারছেন না। মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? ভেবেই চোখের চশমাটা ঠিক করে নিলেন। একবার এমন সময় ইনায়াত আর এক মুহূর্ত অপেক্ষা করল না। জোরে, স্পষ্ট গলায় একসঙ্গে ৫-৭ বার বলল উচ্চ শব্দে বলে উঠল, কবুল, কবুল, কবুল। ইনায়াতের এহেন কাণ্ডে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। কাজী সাহেবও হাসলেন। প্রায় ১০টি মাইক্রোবাস আর ২টি প্রাইভেট কার শারীরিকভাবে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির বিশাল সদর ফটকের সামনে। এর মাঝে একেবারে মাঝখানে রাখা কালো রঙের প্রাইভেট কারটির ভিতরে বসে আছে ইনায়াত। একেবারে চুপচাপ, শান্ত, যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী নারী সে। নববধূর সাজে অপরূপ দেখাচ্ছে, অথচ মুখে নেই কোনো বিষাদ, নেই কোনো কান্নার রেখা। ইনায়াতের পাশে বসে আছে বৃষ্টি। সামনের সিটের ড্রাইভার, আর ঠিক সামনে রাখা গাড়িতে উঠে বসেছে নির্ভীক। সঙ্গে ইভান। ইভান যদিও যেতে চাইছিল না সাথে, কিন্তু নির্ভীক বুঝে গেছে ইভানের মনে কোথাও একটা জায়গা দখল করে নিয়েছে বৃষ্টি। হয়তো সে নিজেও সেটা পুরোপুরি বোঝে না, বা বোঝার সাহস পায় না। তবে নির্ভীক চেয়েছে ওরা দুজন কিছুটা সময় একসঙ্গে কাটাক। তাই কোনো দ্বিধা ছাড়াই ইভানকে নিজের সঙ্গে নিয়েছে সে। ইনায়াতের মনে এই মুহূর্তে কোনো দ্বিধা নেই, নেই কোনো সংশয়। সে শুধু জানে আজ থেকে লোকটা তার স্বামী। ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দের চেয়ে বড় আর কি বা হতে পারে? আসার সময় যখন তার বাবা আর চাচি অশ্রুসিক্ত চোখে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন ইনায়াত সবার আড়ালে পিছনে দাঁড়িয়ে থাকা মিনু বেগমের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে মজা করে মুখ ভেঙচি মেরেছিল। ইনায়াত মিনু বেগমকে অপছন্দ করে, ব্যাপারটা মোটেও তা নয়, বরং অসম্ভব ভালোবাসে। আর যাদের ভালোবাসা যায় তাদের সঙ্গেই তো সবচেয়ে বেশি খুনসুটি হয়। তাই ঝগড়াটাও সবচেয়ে বেশি সে মিনু বেগমের সঙ্গেই করে। বৃষ্টির মুখ থেকে ইতিমধ্যে সবকিছু শুনেছে সে। লোকটা যে তাকে ভালোবেসে নয় বরং পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে, জেনেছে সেটা। কিন্তু তাতে ইনায়াতের কিছু যায় আসে না। ভালোবাসা মানেই তো নিজের সমস্ত অস্তিত্ব সমর্পণ করা, সেখানে অহংকার কিংবা সম্মান বাঁচিয়ে চলার হিসেব নিকেশ কিসের? সবথেকে বড় কথা, লোকটা এখন শুধু তার স্বামী, তার অর্ধাঙ্গ। তবে থাপ্পড়ের কথাটাও সে এত
সহজে ভুলবে না। বেটা তাকে থাপ্পড় মেরেছিল না, আজ সেও বুঝাবে থাপ্পড়ের পরিণাম, প্রতিশোধ তুলবে ওই নির্দয় লোকের থেকে। তার উপর এখন সবচেয়ে বেশি অধিকার ইনায়াতের, সেই অধিকারের একটু সদ্ব্যবহার করবে না সে। বিরাট জমকালো বাড়ির সামনে একে একে থামল গাড়িগুলো। ইনায়াত গাড়ির জানালার বাইরে তাকিয়ে চোখ বোলালো বিশাল প্রাসাদের মতো বাড়ির দিকে, যেন ইতিহাসের গায়ে মেখে থাকা এক মহিমাময় স্থাপত্য। গাড়ির ভেতরে বসেই নিজের ফোন বের করে বিয়ের স্ট্যাটাস আপলোড করে দিল তৎক্ষণাৎ। একপাশে বসে থাকা বৃষ্টি মুচকি হেসে বলল, এত জলদি স্ট্যাটাস? জবাবে ইনায়াত কেবল চোখ টিপে হাসল। গাড়ি থামতেই ড্রাইভার দ্রুত এসে দরজা খুলে নামার সময় চোখ আটকালো বাবার সঙ্গে নির্ভীকের। ভিতরে চলে যাওয়ার পানে সামনে দাঁড়িয়ে আছে ইভান, তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে যেন নিশ্চিত করতে চাচ্ছে বোনের কোনো অস্বস্তি লাগছে কিনা। ইনায়াত গাড়ি থেকে নামতেই হঠাৎ বাড়ির ভেতর থেকে ছুটে এল এক মেয়ে, বেশ সুন্দরী, পরনে শালীন পোশাক, চেহারায় যেন নির্ভীকের ছাপ স্পষ্ট। লোকটার বোন হবে হয়তো। মেয়েটির চোখে মুখে উচ্ছ্বাস আর বিস্ময় একসঙ্গে। তুমি আমাদের ভাবি? আল্লাহ, আমার বিশ্বাসই হচ্ছে না ভাইয়া শেষ পর্যন্ত বিয়ে করল। তাহলে? মেয়েটির কণ্ঠে রীতিমতো বিস্ময় আর আনন্দ মিশে। ইনায়াত ঠোঁটে এক চিলতে হাসি এনে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি আবার বলে উঠল, মাশাল্লাহ, ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। আকাশের চাঁদ নিয়ে এসেছে নিজের জন্য। ইনায়াত খানিকটা অবাক হল। পছন্দ? লোকটা কি সত্যিই পছন্দ করে তাকে, নাকি এ স্রেফ কথার কথা? একবার বৃষ্টির দিকে তাকালো সে। বৃষ্টির মুখেও সেই একই বিস্ময়। ঠিক তখনই বাড়ির ভিতর থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠস্বর, আহ নূর, মেয়েটাকে ভেতরে আসতে দে আগে। এভাবে বাইরে দাঁড় করিয়ে কথা বলবি? অর্ধবয়সী এক নারী বেরিয়ে এলেন বাড়ির ভেতর থেকে। পরনে গাঢ় রঙের দামি শাড়ি, মাথায় হালকা ঘোমটা টানা, চোখে মুখে রাজকীয় গাম্ভীর্য। সেই ইনায়াতের সামনে এসে দাঁড়াতেই নূর নামক মেয়েটি উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, আহা কাকিমণি, দেখ না, তোমার ছেলে একটা পরী নিয়ে এসেছে। এখন তো বাড়িতে আমার সুনাম কমে যাবে। সবাই শুধু এই পরীর সৌন্দর্যের প্রশংসা করবে। রাত তখন প্রায় একটা ছুঁই নুছুঁই। ইনায়াত একা বসে একটি রুমে, মাস্টার বেডরুমের এক নরম বিছানায়। এতক্ষণ ভয় কাজ না করলেও এখন অজানা এক আতঙ্ক তাকে গ্রাস করে রেখেছে। একটু আগেই তাকে এখানে এনে রেখে গেছে নূর নামের সেই মেয়েটি আর বৃষ্টি মিলে। লোকটা এখনও আসেনি। প্রায় আধা ঘন্টা ধরে একইভাবে বসে সে, সম্পূর্ণ সজ্জিত এক নববধূর বেশে, অপেক্ষার এক ঘেয়েমিতে রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছে ইনায়াত। রুমটা বেশ বড়। মাঝখানে রাখা একটি চওড়া বেড, বেডের একপাশে বিশাল আকারের একটি মিরর, অপর পাশে একটা আরামদায়ক কাউচ, এক কোণায় উঁচু কাঠের কাবার্ড। সবকিছুতেই যেন এক অদ্ভুত সামঞ্জস্য। পুরো রুমটাই এক রঙে সাজানো, গাঢ় অ্যাশ কালার। জানালার পর্দাগুলো জর্জেটের, বাতাসে ধীরে ধীরে দুলছে সেগুলো। এতক্ষণ শাড়ি পরে বসে থাকতে বেশ অস্বস্তি লাগছে ইনায়াতের। আর কতক্ষণ অপেক্ষা করা যায় এভাবে বসে বসে? বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো একটা সময়ে। কিছুটা অন্যমনস্ক ভাবেই এগিয়ে গেল কাবার্ডের সামনে। হাত বাড়িয়ে সেটা খুলতেই এক কড়া পারফিউমের গন্ধ নাকে এসে ঠেকল। গভীর শ্বাস নিয়ে সেই সুগন্ধ উপভোগ করল ইনায়াত। ঘ্রাণটা তার ভীষণ পরিচিত। অতঃপর একটু খুঁজতেই হাতে পেল একটি ঢিলেঢালা সাদা টি শার্ট। রাতে আরামদায়ক পোশাক ছাড়া ঘুম আসে না ইনায়াতের। আসার সময় কিছুই নিয়ে আসা হয়নি, তাই দ্বিধা না করেই টি শার্টটা টেনে বের করল। শাড়িটা খুলে ভাঁজ করে রেখে দিল বিছানার উপর। পরনে শুধু জিন্স আর সেই বড় ঢিলেঢালা টি শার্ট। শাড়ির পেটিকোটের নিচে তখন জিন্স পরেছিল ইনায়াত। শাড়ি পরে অভ্যস্ত নয় সে। বাই চান্স যদি হোঁচট খেয়ে পরে খুলে যায় তো থাকবে তখন তার মান সম্মান। তাই জিন্সের উপরেই শাড়ি পরেছিল তখন। তবে বর্তমানে টি শার্টটার সাইজ এতটাই বড় যে সোজা হাঁটু সমান ছুঁই ছুঁই, যেন পুরো শরীরটাই ডুবে গেছে নরম কাপড়ে।
একপাশ থেকে নিচের অংশটা গিট্টু দিয়ে কিছুটা উঁচু করল সে। ভবিষ্যতে তো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল তার, এর একটু আধটু অ্যাডভান্টেজ না নিলে হয়। চুলগুলো খোলার জন্য হাত বাড়াতেই হঠাৎ দরজার সামনে কারো পায়ের শব্দ ভেসে এলো কানে। মুহূর্তেই থমকে দাঁড়ালো ইনায়াত। দরজা খুলে নিঃশব্দে ভিতরে ঢুকল নির্ভীক। পরনে তখনকার সেই কালো রঙা পাঞ্জাবি। দরজা বন্ধ করে ওপাশ ঘুরতেই চোখ পড়ল ইনায়াতের উপর। আর সেই দৃষ্টিতেই যেন মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। মেয়েটি এখন নববধূর সাজে নেই, বরং তারই টি শার্ট পরে দাঁড়িয়ে। অথচ এতেও যেন মেয়েটার সৌন্দর্য একটুও ম্লান হয়নি। উজ্জ্বল আলোয় ভেসে উঠছে এক লাস্যময়ী নারীর অমায়িক রূপ। পরনে ঢিলেঢালা টি শার্ট হওয়ার দরুন সেটা কাঁধ থেকে একপাশে নেমে এসেছে। ফলশ্রুতিতে ভিতরে থাকা কালো রঙা ইনারের সরু রেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে চোখ পড়তেই দ্রুত চোখ ফিরিয়ে নিল নির্ভীক, যেন কিছু দেখে নিশে। মুহূর্তেই গলায় শ্বাস ভারী হয়ে উঠেছে তার। এহেন আচরণে থমকাল ইনায়াত। হঠাৎ উপলব্ধি করল নিজের অবস্থান। দ্রুত কাঁধের কাপড় টেনে নিল উপরে। বিড়বিড় করে অস্ফুটস্বরে বলল, আমি আসলে শাড়ি পরতে অভ্যস্ত নই। রাতে ঘুম আসে নাটি শার্ট ছা। কথার শেষটুকু আর মুখ থেকে বেরোতে পারল না পুরোপুরি। মুহূর্তের ব্যবধানে নিজেকে আবিষ্কার করল শক্ত এক বাহুবন্ধনে। কিছু বোঝার আগেই ইনায়াতের ঠোঁট হারিয়ে গেল নির্ভীকের অধরে। হকচকিয়ে গেল ইনায়াত। দেহ নিথর হয়ে মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। এই মুহূর্তে সে কি করছে, কি হচ্ছে তার সাথে কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার। শুধু অনুভূত হচ্ছে এক অস্বাভাবিক উষ্ণতা, এক অচেনা আবেশ যা ধীরে ধীরে তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলছে পুরোপুরি। একটা সময় শ্বাস নিতে কষ্ট হল ইনায়াতের, অথচ নির্ভীকের থামার নামগন্ধ নেই। উন্মাদের মতো সে ওর ঠোঁট চেপে ধরে এক অমৃত সুধা পানে মত্ত। একসময় পুরোপুরি শ্বাসরুদ্ধ হয়ে এল। ইনায়াতের নিঃশ্বাসের জন্য ছটফট করতে লাগল। সরাতে চাইল নির্ভীককে, যার দরুন পিছুতে লাগল নিজেকে ছাড়ানোর জন্য। তবে ছাড়ল না নির্ভীক, উল্টো তার সাথে সাথে ঠোঁটে ঠোঁট রেখেই এগিয়ে গেল আরও সামনে। পিছু হটতে হটতে হঠাৎই ইনায়াত দেয়ালে গিয়ে ধাক্কা খেল। এবার সত্যিই মনে হচ্ছে শ্বাস বুঝি রুদ্ধ হয়ে আসল। শূন্য মস্তিষ্কে মাথায় এলো এক অদ্ভুত প্রশ্ন, লোকটা কি তাকে শাস্তি দিচ্ছে নাকি? তার টি শার্ট পরার জন্য সহ্যের সীমা ছাড়িয়ে এবার নিজের সর্বশক্তি দিয়ে নির্ভীকের বুকের ওপর ধাক্কা দিল ইনায়াত। আকস্মিক এহেন ধাক্কায় তাল সামলাতে না পেরে থেমে গেল নির্ভীক। কপালে কপাল ঠেকিয়ে বড় করে শ্বাস নিতে লাগল, যেন নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। ইনায়াত তখনও স্তব্ধ, হতবুদ্ধি। কিছুক্ষণ নীরব থেকে কপালে কপাল ঠেকিয়ে নিচু স্বরে বলল, আগেই বলেছিলাম আমি অত্যন্ত বিপজ্জনক। তোমার মঙ্গলের জন্যই সাবধান করেছিলাম, তুমি শোনোনি। এখন তার পরিণাম ভোগ করবে। আমায় বেসামাল করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমার কল্পনারও বাইরে। তোমার সহ্য ক্ষমতা তুচ্ছ। এমন সহ্য ক্ষমতা নিয়ে এসেছ আমায় ভালোবাসতে? বলেই আচমকাই কাবার্ড খুলে একখানা টি শার্ট ও ট্রাউজার বের করে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়াল সে। ইনায়াত তখনও স্থবির, নিথর হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্ত আগের ঘটনা যেন ঝড়ের মতো বয়ে যাচ্ছে তার ভিতরে। হৃদস্পন্দন তখনও অস্থির। কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নির্ভীক। পরনে কালো ট্রাউজার সাথে কালো টি শার্ট। টি শার্টটা গায়ে একদম লেপ্টে আছে। হাতের মাংস পেশিগুলো স্পষ্ট। ভেজা চুল থেকে টপটপিয়ে পানি পড়ছে। হাতে থাকা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দার দিকে গেল সে। ইনায়াত আবারও থমকাল। লোকটা কি শাওয়ার নিয়েছে? হয়তো। বারান্দা থেকে সোজা এসে বেডের দিকে নিঃশব্দে অগ্রসর হল নির্ভীক। অতঃপর লাইট অফ করে এক কোনায় শুয়ে পড়ল, যেন এই পরিস্থিতি তার কাছে একদম স্বাভাবিক। এদিকে ইনায়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে চলবে। অন্ধকারে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইনায়াতের। এমন নয় যে অন্ধকারে ভয় পায় ইনায়াত। আজকের এই পরিবেশে নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে এমনিতেই। ঘুমানোর ইচ্ছে নেই। আকস্মাৎ এহেন কণ্ঠে থতমত খেল ইনায়াত।
আমতা আমতা করে আওড়ালো, জজি, ঘুমাবে না? হ্যাঁ, তাহলে রোবটের মতো অমন দাঁড়িয়ে আছো কেন? সারা রাত কি এভাবে থাকার ইচ্ছে আছে নাকি? ইনায়াত এবার সত্যিই দোটানায় পড়ে গেল, মাথা নিচু করে ফিসফিস করে বলল, কোথায় ঘুমাবো? নিজের করা প্রশ্নে নিজেই বিরক্ত ইনায়াত। আহ, এমন নির্বোধের মতো প্রশ্ন কেউ করে? এটা কি কোনো ড্রামার সিন পেয়েছ? নাটক মনে হচ্ছে। এত বড় বেড চোখে পড়ছে না? নাকি সোফায় ঘুমানোর শখ জেগেছে? ইনায়াত আর কোনো উত্তর দিল না। ধীরে ধীরে গা এলিয়ে দিল বিছানায়। এসির রিমোট টিপে টেম্পারেচার আরও কমিয়ে দিল। নির্ভীক, অন্ধকারে কিছুই দেখা যায় না, তবে এসির হালকা আলোয় এখন আবছা আবছা দৃশ্যমান সবকিছু। ইনায়াত পাশ ফিরে শুয়ে থাকলেও অনুভব করছিল নির্ভীকের দৃষ্টি তার উপর নিবন্ধ। আকস্মিক অজানা ভয় শিহরণ মিলেমিশে যেন কাবু করে নিল মেয়েটার। গুটিসুটি বেঁধে ও পাশ হয়ে শুয়ে পড়ল সে। কাছে আসো, ইনায়াত শুনেও না, শোনার ভান করল। শ্বাস আটকে এল যেন, ঠোঁট চেপে চোখ বন্ধ করল শক্ত করে। ঘুমের ভান ধরল, পড়ে রইল ও ভাবেই। আমি এক কথা দুইবার রিপিট করতে পছন্দ করি না। কণ্ঠটা এতটাই কঠিন আর বেপরোয়া যে ইনায়াত আর চুপ থাকতে পারল না। কাপা কাপা গলায় বলল, জি। জি মানে? ইনায়াত কিছু বোঝার আগেই আচমকা এক টানে তাকে নিজের দিকে টেনে নিল নির্ভীক। হঠাৎ এমন আকস্মিক টানে হতচকিত। ইনায়াত নিজের কাছে টেনে এনে পেটের ওপর হাত রাখল নির্বিঘ্নে, যেন এটা খুব স্বাভাবিক বিষয়। বহু বছরের পুরানো দম্পতি, তারা এসবে ভীষণ অভ্যস্ত। ইনায়াতের কাছে নির্ভীকের এহেন আচরণে অবাক লাগল। এদিকে নির্ভীক যেন পণ করে বসেছে, ইনায়াতের ঘুম হারাম করার। পেটের ওপর হাত রেখে বারবার নড়াচ্ছে হাতটা, মুদু স্লাইড করে আঁকিবুকি করছে যেন। ইনায়াত কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, শুষ্ক ঢোক গিলল বারবার। এভাবে কাঁপছ কেন? এই না, গতকাল রাতে নিজেই জড়িয়ে ধরলে, ভালোবাসি ও বললে, তাহলে এখন বিয়ে হয়ে যাওয়ার পর এমন ভিজে বিড়ালের মতো আচরণ করছো কেন? ইনায়াত নিঃশ্বাস বন্ধ করে ফেলল প্রায়, চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে। মনে পড়ে গেল গতকাল রাতের সমস্ত ঘটনা। আকস্মিক নির্ভীক ইনায়াতের উপর ঝুঁকে পড়ল। ইনায়াতের শরীর অস্বাভাবিক রকমের কাঁপছে। কত শত প্ল্যান করে এসেছিল সে এখানে, লোকটাকে আচ্ছা মতো শিক্ষা দিবে সে, অথচ নিজেই যেন এখন উল্টো শিক্ষা পাচ্ছে। নির্ভীক ঝুঁকে একদৃষ্টিতে চেয়ে আছে ইনায়াতের দিকে। ইনায়াতের দু চোখ বন্ধ, পাতাগুলো কাঁপছে অনবরত। লোকটাকে হঠাৎ এত কাছে আসাতে থরথর করে কাঁপছে ইনায়াত। নির্ভীক একবার সেটা পরখ করে নিল, আলগোছে ঠোঁট টিপে হাসল, পরপর গম্ভীর স্বরে আওড়ালো, এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলে কি আমায় সিডিউস করতে চাচ্ছ? আমায় সিডিউস করার পরিণতি জানো? আদৌ পারবে সইতে? সামান্য একটা কিসি তো নিতে পারো না? বাচ্চা একটা মেয়ে, সে আসছে আবার আমায় ভালোবাসার কথা বলতে। সরো বলেই ইনায়াতকে মৃদ ধাক্কা দিয়ে সরিয়ে দিল নির্ভীক। ইনায়াতের মস্তিষ্ক প্রবল বেগে জ্বলে উঠল। লোকটা কি তাকে অপমান করল? এই প্রথমবার পুরুষের এত কাছে এসেছে সে, তাই তো এমন নার্ভাস লাগছে। তাই বলে তাকে এভাবে সোজা অপমান করবে? ইনায়াত ফুঁসে উঠল, তীব্র অপমানবোধে পিষ্ঠে ধরল যেন তাকে। ইনায়াত উঠে বসল বেডে, ফুঁসে উঠে বলল, আমি মোটেও বাচ্চা নই। এই প্রথমবার কোনো পুরুষের সংস্পর্শে এসেছি বলে নার্ভাস লাগছিল। এটাকে ভয় পাওয়া বলে না। আর রইল কিসের কথা, সেটা তো আমি প্রতিদিনই দিই আপনাকে। নির্ভীক ভরকালো, প্রতিদিন কিস দেয় মানে? কাকে, কবে? অজানা প্রশ্নে বুঁদ হয়ে নির্ভীক এবার উঠে বসল বেডের উপর। ইনায়াতের দিকে চেয়েও আকস্মিক থমথমে মুখে প্রশ্ন ছুড়ে বলল, ডেইলি কিস করো মানে? কি বলছো এসব? তোমার কাছেও তো যায়নি। আমি কিস করলে কবে মেয়ে? কেন স্বপ্নে? স্বপ্নে তো প্রতিদিন আপনাকে চুমু খাই আমি। একটা দুটো নয়, অনেকগুলো, বুঝেছেন? আমাকে আর কখনো বাচ্চা বলবেন না। জানেন, আমার থেকেও ছোট মেয়েরা বাচ্চার মা হয়ে বসে আছে। নির্ভীক স্বস্তির শ্বাস ছাড়ল। ইনায়াতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, ওহ তাই? স্বপ্নেও কিস করো? বেশ তো, স্বপ্ন আর
বাস্তবের পার্থক্য বোঝো তো? ইনায়াত গাল ফুলিয়ে বলল, অবশ্যই বুঝি। ইনায়াতের এহেন উত্তরে নির্ভীক মৃদ হাসল। অতঃপর ধীরে ধীরে ইনায়াতের দিকে ঝুঁকে এলো কিঞ্চিত রসাত্মক স্বরে বলল, বলো তো, স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কি? ইনায়াত একটু পিছিয়ে গেল, কপালের ভাঁজ গভীর হল। মানে, ওয়েট, প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। ডাক্তার মানুষ তো সবকিছু সরাসরি করেই অভ্যস্ত। কথাটা বলেই আচমকা ইনায়াতের গালের কাছে মুখ নামিয়ে আনল সে, যেন সত্যিই প্রমাণ করতে চায় স্বপ্ন আর বাস্তবের পার্থক্য। ইনায়াতের হৃদস্পন্দন বাড়ল। হতচকিত হয়ে বলল, আপনি আপনি কি করছেন? নির্ভীক আরও একটু ঝুঁকে এলো মেয়েটার সম্মুখে, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল। গভীর স্বরে বলল, তুমি এখনও বাচ্চাই রয়ে গেছো মেয়ে, বড় হতে অনেক সময় লাগবে। বলেই ঠান্ডা ভঙ্গিতে আবার শুয়ে পড়ল বেডে, যেন কিছুই হয়নি। ইনায়াত এবার সত্যিই ফুঁসে উঠল। এই লোকটা কি সারাজীবন এভাবেই তাকে অপমান করবে? রাগে ক্ষোভে তেতে উঠে এবার আকস্মিক করে বসল আরেক কাজ। চুপ করে শুয়ে থাকা নির্ভীকের গালে বসিয়ে দিল এক চুমু। তবে বিপত্তি বাঁধল আরেক জায়গায়। গালে দিতে গিয়ে লোকটা ইনায়াতের মুখোমুখি হতেই গালের চুমু সোজা বসল ঠোঁটের উপর। বিস্ময় হতবিহ্বল ইনায়াত লজ্জায় ভূত হয়ে জমে গেল সেখানেই। দ্রুত সেখান থেকে পালাতে সরে যেতে চাইতেন, আটকিয়ে দিল নির্ভীক। সোজা বেডের উপর ফেলে উপরে ঝুঁকল তার, হাসকি সরে বলল, আমায় উন্মাদ করে পালাচ্ছেন কোথায়? আপনি উন্মাদ যেহেতু করেছেনই, তখন শান্তিটা আমি আপনাতেই খুঁজে নিব আজ। এমন ছোট খাটো চুমুতে আমার পোষায় না বলছিলাম তো। বলেই মুখ ডুবালো ইনায়াতের গলায়, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল মেয়েটার ঘাড় গলা। একটা সময় নিজের সমস্ত কন্ট্রোল হারালো এই মানব। ঘন ঘন শ্বাস নিতে নিতে একটু উঠে পরনের টি শার্টটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। অতঃপর ইনায়াতের দিকে চেয়ে ফের সরে বলল, বি রেডি মিসেস নির্ভীক শেখ, আজকে রাতটা কিন্তু আপনার পুরো নিদ্রাহীন পার হতে যাচ্ছে। বলেই ডুব দিল ইনায়াতে। দীর্ঘ ২৯ বছরের বাঁধ ভাঙল আজ। দুই নরনারীর মিলনের সন্ধিক্ষণে বয়ে চলল অনেকটা সময়ে। রাত গভীর থেকে গভীরতর হল। সময় যেন থমকে গেল তাদের জন্য। ইনায়াতের শিহরণ মিশে গেল নির্ভীকের উষ্ণ স্পর্শে। হৃদয়ের সব অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে নিতে জনেই ডুবে গেল একে অপরের মাঝে। বাতাসে মিশে চাপা শ্বাসের গুঞ্জন, অনুভূতির নীরব ভাষায় কথা বলল দুটো দেহ, দুটো মন। অন্ধকার কক্ষে জ্বলজ্বল করছে শুধু জোড়া উন্মাদ চোখ, ভালোবাসায় ভেজা, আকাঙ্ক্ষায় দগ্ধ। সময়ের হিসেব হারিয়ে একসময় জনেই ক্লান্ত হয়ে এলিয়ে পড়ল একে অপরের বাহুডোরে। চাঁদের মলিন আলোতে দৃশ্যমান শুধু জনের এক হয়ে যাওয়ার অদৃশ্য প্রতিশ্রুতি। সেই কাঙ্ক্ষিত সময়ের একটি কথাই বারবার ভের্জে উঠছে ইনায়াতের কানে, যেখানে লোকটা সম্পূর্ণরূপে তাকে আগলিয়ে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলেছিল, ইউ আর দ্য উইসপার ইন মাই সাইলেন্স, দ্য ওয়ামথো ইন মাই কোল্ডেস্ট নাইটস, উইথ এভরি ব্রেথ ইন এভরি লাইফটাইম আম ইয়োর্স, আই লাভ ইউ। মধ্যরাত সদ্য স্বামীর বুকে মাথা দিয়ে শুয়ে আছে ইনায়াত। পরনে নির্ভীকের সেই কালো রঙাটি শার্ট। নিজেকে আজ পৃথিবীর সর্বসুখী হিসেবে আখ্যায়িত করতে মন চাইল ইনায়াতের। সবাইকে বলতে ইচ্ছে করল, এই পৃথিবীর মানুষ শুনো, মন থেকে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষ হারায় না। ভালোবাসলে বেহা হতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। যেমনটা হয়েছে সে, যেমনটা চেয়েছে সে, তাই তো পেয়েছে ভালোবাসার মানুষটাকে নিজের করে। লোকটা এখন তার স্বামী, তার অর্ধাঙ্গ। এই লোকটার বুকে মাথা দিয়ে আজ পৃথিবীর সর্বসুখী মানুষ হিসেবে তালিকাভুক্ত হল সে। নির্ভীক দু চোখ বন্ধ করে শুয়ে ইনায়াত এবার অস্ফুট সরে আওড়াল, আচ্ছা, তখন যে বললেন আপনি আমায় ভালোবাসেন, এটা কি সত্যি নাকি ঘোরের ঘরে বলেছেন? চোখ খুলে তাকালো নির্ভীক। কিছু একটা ভেবে পুনরায় ইনায়াতের উদ্দেশ্যে বলল, সংজ্ঞানে থাকি বা অজ্ঞানে মনে রাখবে নির্ভীক শেখ এক কথার মানুষ, যার কথার কোনো হেরফের হয় না। ইনায়াত কৌতূহলী হল, তার জানতে ইচ্ছে হল লোকটার সম্পর্কে। লোকটা কি সত্যিই তাকে ভালোবাসে? কিন্তু কবে, কখন, কই? সে তো সেটা দেখেনি ভালোবাসার কিছু।
তাই পুনরায় ফের প্রশ্ন জুড়ে বলল, আপনি আমায় সত্যিই ভালোবাসেন? কবে থেকে? কখন ভালোবাসলেন আমায় প্লিজ বলুন না। উহুম, কবে ভালোবাসি, কখন থেকে বাসি, এসব জেনে আপনার কাজ নেই। শুধু জেনে রাখেন, ভালোবেসেছি, ভালোবাসি, আর আজীবন ভালোবাসব। এতটুকুতেই সীমাবদ্ধ থাকেন, এর থেকে বেশি কিছু জানার চেষ্টাও করবেন না। কি, চুপ? একটু আগে না ব্যথায় ছটফটিয়ে উঠলে? এখন ব্যথা করছে না? চুপচাপ ঘুমাও, না হলে ব্যথা পুনরায় বাড়িয়ে দিতে দুবার ভাবব না। বাধা দিলেও এবার থামব না, প্রমিস। ইনায়াত আর কিছু বলল না, চুপ হয়ে রইল। ক্লান্তিতে দু চোখের পাতা এক করতেই ঘুম নেমে এলো চোখে মুহূর্তেই। নির্ভীকও বুকে ইনায়াতকে আরও জড়িয়ে নিল। একটা সময় তার দু চোখ ভারী হয়ে আসতেই আচমকা বালিশের নিচে থাকা ফোনের ভাইব্রেট শব্দে বিরক্ত হয়ে ঘুম উবে গেল। ফোনটা চোখের সামনে আনতেই পরিচিত নাম্বার দেখতেই একবার চাইল ইনায়াতের মুখের দিকে। ভারী নিঃশ্বাস ফেলছে মেয়েটা, তার মানে ঘুমিয়ে গেছে তার বউ। সযত্নে ইনায়াতের মাথাটা নিজের বুক থেকে সরিয়ে বালিশে রাখল নির্ভীক। অতঃপর আলগোছে নেমে এলো সেখান থেকে। ছোট ছোট কদমে সোজা বারান্দায় এসে দাঁড়াল সে। ফোনটা এখনও বেজেই যাচ্ছে, থামার নাম নেই আর। বিরক্তিতে এবার রিসিভ করে কানে চেপে ধরে। সাথে সাথেই ভেসে আসে পরিচিত এক কণ্ঠস্বর, কিরে ভাই, আমাদের এভাবে ফাঁসিয়ে সোজা বউ নিয়ে চলে আসলি? কাজটা কি ঠিক করলি? অন্তত দাওয়াতটাও দিতে পারতিস। বাসরও সেরে ফেলিসনি তো? বেশি পকপক করিস না, জানিস যেহেতু অযথা বকছিস। কেন তাহলে ফোন দিয়েছিস, সেটা বল। মালদারে এখন কি করব? বললি না তো, জ্ঞান ফিরেছে। বাড়ি পাঠিয়ে দিব, নাকি স্থায়ী ঠিকানায়? মাঝরাতে জ্ঞান ফিরে আমাদের আরামের ঘুম হারাম করে দিচ্ছে স্যালা। নির্ভীক এক রহস্যের হাসি হাসল। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জামাই বাবুকে একটু জামাই আদর করে দে। জামাই হওয়ার খুব শখ জাগছিল না? এরপর সোজা স্থায়ী ঠিকানায় পাঠানোর ব্যবস্থা কর। একটা উটকো ঝামেলা চাই না আমি আর আমার লাইফে। বুঝতে পারছিস তো কি বলছি? একদম। শালা, তুই একটা চিজি। তোকে দেখলে যে কেউ ফাঁসবে মামা। কেমনে পারস তুই এসব? আসলেই তোর ধারা সবই সম্ভব। আচ্ছা রাখছি, ভাবিকে সালাম দিস। আল্লাহ হাফেজ। ফোন কেটে যেতেই নির্ভীক ফোনটার সাথে থাকা চেয়ারটায় ছুঁড়ে মারল। এর মাঝেই বাইরে শুরু হলো ঝিরি ঝিরি বৃষ্টি, সাথে বজ্রপাত। মধ্যরাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা মানবের মুখে ফুটে উঠল এক চিলতে রহস্যের হাসি। মনে পড়ে গেল আজ থেকে প্রায় ৩ বছর আগের সেই বৃষ্টির দিনের স্মৃতি। ৩ বছর আগে, আষাঢ় মাসের শেষের দিক, কানাডায় লেখাপড়া করার জন্য তার বাবা তাকে পাঠিয়েছিল সেখানে। কারণ ছেলেকে এখানে থাকলে মানুষ করা দায় হয়ে পড়ত তার। দিন দিন মারপিট, খুন খারাপির সাথে জড়িয়ে যাচ্ছিল ছেলেটা তার। তাই নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবার আদেশে এক পর্যায়ে না চাইতেও কানাডায় পাড়ি জমাতে হয় তাকে। হঠাৎ একদিন খবর আসে বাবার অসুস্থতার। দেশে ফিরে আসে নির্ভীক সেদিন। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে মধ্যেই রাস্তায় আসতেই শুরু হয় অঝোর বৃষ্টি। নিজেই গাড়ি ড্রাইভ করে আসছিল সেদিন সে। ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল বাবার বডিগার্ডদের সাথে। এসব পছন্দ নয় তার। হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে এতই ভয়াবহ আকার ধারণ করে যে মাঝ রাস্তায় এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়ি থামাতে হয়। ঠিক তখনই চোখ পড়ে আকাশি রঙা ফ্লোরাল প্রিন্টের টপস পরিহিত একটা পরীর উপর। পরীটা বোধহয় আকাশ থেকে ভুলে নেমে এসেছিল সেদিন ধরণীতে। চুলগুলো ছেড়ে রাখা, গলায় ওড়না ঝুলানো ছিল সেই পরীটার। সাথে ছিল আরেকটি মেয়ে, হয়তো পরীটার সাথের বান্ধবী হবে। বান্ধবীর হাতে থাকা ছাতাটা আকস্মিক নিয়ে ছুঁড়ে মারল দূরে। অতঃপর সেই পরীটা নিজের সাথে তার সেই বান্ধবীকেও বিঝাতে লাগল। পানির বিন্দু বিন্দু কণা এসে মিলিয়ে যাচ্ছিল পরীটার সমস্ত শরীরে। চুল ভিজে মুখের সামনে লেপ্টে আসছিল ক্ষণে ক্ষণে, যেগুলো বিরক্তির সহিত বারবার কানের পিছে গুজে দিচ্ছিল সে। গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল হয়তো গাড়ির। তার হাতের জ্বলন্ত সিগারেটটা কখন যে এসে হাত ছুঁয়েছে বুঝতে পারেনি সেদিন সে। পরীটাকে দেখার পর বুকটা কেমন ধকধক করে উঠল তার। তবে চোখের পলকেই বৃষ্টি কমতে আকস্মিক একটা গাড়ি এসে নিয়ে চলে গেল তার সেই পরীটাকে। নিমিষেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। কত খুঁজেছে সেই পরীটাকে, তবে পায়নি সে। এর কিছুদিন পরই পুনরায় বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য পাড়ি জমায় কানাডায়। সেদিন ছিল তাদের ভার্সিটির পহেলা ফাল্গুন অনুষ্ঠান। কলেজটা তার বাবার, প্রধান অতিথি হিসাবেও ছিল তার বাবা। সাথে এসেছিল সে। তবে এসব অনুষ্ঠান তার অপছন্দ বলে একটু আড়ালে গিয়ে সিগারেট ফুঁকতে দাঁড়িয়েছিল কেবলই।
সাথে সাথে ভেসে উঠে একটি ছেলেকে মারার সেই দৃশ্য। একটি মেয়ে একটি ছেলেকে লাঠি দিয়ে পিটাচ্ছে। ভালো করে তাকাতেই চোখে পড়ে মেয়েটি আর কেউ নয় বরং ৩ বছর আগে হারিয়ে যাওয়া তার সেই ছোট্ট পরীটি। চিনতে এক রত্তিও ভুল হয়নি এই মানবের। আস্তে আস্তে সেখানটায় মানুষের ভিড় হতে লাগলে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেখানে এসে সেদিন ছেলেটিকে উদ্ধার করে নেয় সে। তবে মেয়েটির সামনে ছেলেটিকে বাঁচানোর জন্য উদ্ধার করলেও আসল অর্থে ছেলেটার কি হয়েছিল কেউ জানে না। সেদিনের পর আর খুঁজে পাওয়া যায়নি ছেলেটাকে। এরপর ভার্সিটিতে খবর লাগিয়ে জানতে পারে মেয়েটির সম্পর্কে। পুরো ইনফরমেশন পাওয়ার পর যখন জানতে পারল মেয়েটির বড় ভাই আর কেউ না বরং তারই ক্লাসের প্রাক্তন ক্লাসমেট ইভান। যদিও ইভানের সাথে তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না তার, তবুও ইভানের আরও ক্লোজ হওয়ার জন্য সাজায় সে আরেক নাটক। ইভানের বিরুদ্ধে নিজেই সন্ত্রাসী লাগায় সে, বাঁচায় নিজেই গিয়ে। বিশ্বাস অর্জন করে ইভানের। সেদিন ইভানের কাছে ছিল নগদ টাকা, সাথে কোম্পানির সমস্ত জরুরি ফাইল। ছেলেগুলকে পিটিয়ে আধমরা করে বলায় তারা সেই ফাইল নিতেই এসেছিল, যেগুলো তাদের হাতে পড়লে সব শেষ হয়ে যেত ইভানের পুরোপুরি বিশ্বাস অর্জন করে নেয় সেদিন সে। সাথে ইভানের ট্রিটমেন্ট করে নিজের হাতে। সন্ত্রাসীদের সাথে হাতাহাতিতে কিছুটা আহত হয়েছিল ইভান। এরপর আস্তে আস্তে ইভানের আরও কাছে আসতে শুরু করে। একটা পর্যায়ে গ্রাম দেখার বায়না ধরে চলে যায় গ্রামে যাওয়ার পর সেদিন ইনায়াতের প্রতিক্রিয়া দেখে নির্ভীক নিজেও স্তব্ধ হয়েছিল, হতভাগ হয়েছিল। মেয়েটাও যে তাকে মন দিয়ে বসেছিল জানত না সে। তবে সেও পরীক্ষা করে দেখতে চেয়েছিল ইনায়াতকে। মেয়েটা তাকে ঠিক কতটা ভালোবাসে বুঝতে চেয়েছিল, বুঝাতে চেয়েছিল মেয়েটাকে তার ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু। সে চাইলেই ইনায়াতকে জোর করে আপন করে নিতে পারত। তবে জানতে পারে তার পরিবার সম্পর্কে, যেখানে ভালোবাসার বিয়ের কোনো মূল্যায়ন করা হয় না, মানা হয় না প্রেম ভালোবাসা এসব কিছু। চেয়েছিল সবার বিশ্বাস অর্জন করে অবশেষে বিয়ের প্রস্তাব রাখতে। তবে তার আগেই মেয়েটা সেদিন রাতে করে ফেলে আরেক কাণ্ড। সেদিন রাতে নির্ভীক নিজেই ইনায়াতের রুমের সামনে গিয়েছিল ইনায়াতকে এক নজর দেখতে। গিয়ে দেখতে পায় মেয়েটা উল্টো তার রুমের ভিতরেই ঢুকেছে। তাই সেও তৎক্ষণাৎ রুমে চলে যায়। ইনায়াত যখন ভালোবাসার কথা বলে তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, তখন নিজেকে ধমিয়ে রাখা দায় হয়ে উঠে পড়েছিল তার পক্ষে। মন চেয়েছিল মেয়েটিকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিতে, বুকে টেনে নিতে, কিন্তু পরক্ষণে ঘুরতেই চোখ পড়ে দরজার আড়ালে লুকিয়ে থাকা মিনু বেগমের উপর। না চাইতেও ইনায়াতের গালে থাপ্পড় বসাতে হয় তাকে। কিছু করার ছিল না। এতে যদি তার পরিটাকে সারা জীবনের জন্য পাওয়া হয়, তাহলে অমন একটা দুটো থাপ্পড় মারতে হাত কাঁপবে না তার। হঠাৎ আকাশ চিরে বেরিয়ে আসা গুম গুম আওয়াজে ধ্যান ভাঙল নির্ভীকের। বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। ঠোঁটের কোণে রহস্যের হাসি রীতি টেনে নিজেকে স্বাভাবিক করে রুমে ঢুকে সে। ইনায়াত শুয়ে আছে নির্বিঘ্নে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখা বেড জুড়ে। আল্লাহ যেন পৃথিবীর সমস্ত মায়া মোহ সব এই মেয়েটার মধ্যেই ঢেলে দিয়েছেন। গভীর শ্বাস টেনে এগুলো ইনায়াতের দিকে। ফ্লোরে পা ভাঁজ করে বসল সেখানটায়। ইনায়াতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। কতটা সময় জানা নেই তার। গালে হাত ছুঁয়ে পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল সেথায়। এরপর কানের কাছে ফিসফিসিয়ে অস্ফুট সরে বলে উঠে, আমার সুপ্তবাসিনী। সমাপ্ত। গল্পটা এখানে শেষ। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অনুরোধ করছি একটা করে লাইক কমেন্ট দিয়ে যাবেন। একটা গল্পে অনেক কষ্ট করা লাগে, আগে বুঝতাম না, এখন বুঝতে পারি। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একটা করে লাইক কমেন্ট দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।